আমার বয়স 28। 28 বছর। আর আপনি ঢাকায় কোথায় থাকছেন? আমি ঢাকা গাজীপুরের কোনাবাড়িতে। আচ্ছা, ঢাকার গাজীপুরের কোনাবাড়িতে আপনি থাকেন, আপনার বয়স হচ্ছে 28 বছর। আপনি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। ওকে, প্রিয় শ্রোতা, যাকে আমরা পেলাম সেটা হচ্ছে 28 বছর বয়সী এনামুল, এবং এনামুল গাজীপুরের কোনাবাড়িতে থাকেন, তিনি বিবাহিত। ঠিক আছে, আমরা এনামুলের জীবনের গল্পে চলে যেতে চাই। এনামুল, শুরু করুন, কোথা থেকে শুরু করতে চান? আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি প্লিজ। আসলে আমি এনামুল, আমার জন্ম হলো কিভাবে? আমার জন্মটা হয়েছে এইভাবে যে আমার মা বাবার পক্ষ থেকে জন্ম হয় মানুষের। তো আমার মা ছোটবেলা থেকে মানুষের বাড়িতে কাজকর্ম করে খেত। জি। এরপর আমার মার বিয়ে হয়েছিল। আচ্ছা। বিয়ে দেওয়ার পরে 700 টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে। আমার নানারা এই টাকা দিতে না পারার কারণে আমার মাকে তারা তালাক দেয়। আচ্ছা আচ্ছা। এরপর আমার বাবার সাথে বিয়ে হবে। তার আগে আমার দাদা এসে আমার মাকে দেখে গেলেন। দেখে যাওয়ার পরে পছন্দ হয়েছে। পছন্দ হলে আমার আব্বাকে নিয়ে আসার পরে আমার আব্বা বলতেছে বিয়ে করব, কিন্তু একটু সমস্যা আছে। মানে আশেপাশের যেগুলো লোক ছিল তারা বলছে যে এর আগে একটা বিয়ে হয়েছিল। আচ্ছা। এরপরে বলছে যে ঠিক আছে আমি বিয়ে করবো, তাও 700-800 টাকা যৌতুক দিয়ে না, আমি 1000 টাকা নিব। এবং একটা আমার বাবা বলছে, এবং বলেছে আমি একটা রেডিও নিব। আমার তাতে আমার নানারা রাজি হয়েছে। কত সালের গল্প বলতে পারেন? কত সালে বিয়ে? হ্যাঁ, এটা আমার জন্ম 1985 সালে, তাহলে আর 2 বছর আগে হবে। তাহলে 1983 সালের গল্প। হ্যাঁ, তাই তো? প্রিয় শ্রোতা, আমরা এরকম অনেক শুনে থাকি যে বিয়েতে যৌতুক হিসেবে একটা হাত ঘড়ি, বিয়েতে যৌতুক হিসেবে একটা ট্রানজিস্টর। যখন এই গল্পটা আমরা শুনি তখন সেই প্রাগৈতিহাসিক আমলের কথা মনে হয়, কিন্তু 1983 সাল কিংবা 1981 সাল, এটা কি প্রাগৈতিহাসিক আমলের কথা বলছে? খুব বেশি দূরে কিন্তু না। একটা ট্রানজিস্টর দিতে হবে আর 1000 টাকা যৌতুক দিতে হবে, তাই তো? তারপর এভাবে আমার নানারা রাজি হলো, হওয়ার পরে বিয়ে হয়ে গেল। একটা জিনিস একটু আমাদের শ্রোতাদের মানে কনফিউশন দূর করার জন্য জানতে চাই, সেটা হচ্ছে আপনার আম্মার আগে একটা বিয়ে হয়েছিল, সেখানে 700 টাকা যৌতুক দিতে পারেনি বলে বিয়েটা ভেঙে গেছে। তারপরে আপনার বাবার সাথে বিয়ে হওয়ার কথা, এবং সেখানে যৌতুক চাওয়া হচ্ছে একটা ট্রানজিস্টর এবং 1000 টাকা, তাই তো? হ্যাঁ, তারপর এখন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বাবার টাকা পয়সাগুলো সবগুলোই শোধ করে দিয়েছে আমার নানারা, আস্তে আস্তে দিয়ে। এই টাকাগুলো যে দিত আমার নানারা কষ্টে দিয়েছে। এরপর আমার বাবা সেখানে ভালো ছিল না। আমার বাবা এরকম করতো যে সে নিয়মিত জুয়া খেলতো এবং নেশা করতো, কাজকর্ম করতো না। আমার মা চিন্তা ভাবনা করলো টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন যদি আমি বাবার বাড়িতে ফিরে যাই আমার বাবারা খুব দুরবস্থার ভিতর পড়বে। তারপরে বললো যে আমাকে এভাবেই থাকতে হবে যেখানেই হোক। পরে বাড়িতে মানুষের বাড়িতে কাজকর্ম করতো আমার মা, করে সংসার চালাচ্ছে। এরপর এর মাঝে আমার জন্ম হলো 1985 সালে। আচ্ছা, জন্মের এই পর্যায়ে আমি একটু জানতে চাই, আপনার বাবা কি আগে আরেকটা বিয়ে করেছিলেন? আগে বিয়ে করেছিল না আমার বাবা। তাহলে আপনার মাই ছিল হচ্ছে প্রথম বিবাহ। হ্যাঁ। ওকে। আমি যখন 3 বছর চলতেছে, কিন্তু আমার বাবা এরপরও কাজকর্ম করে না। পরে আমার মা 3 বছর পরে আবারও গর্ভবতী হয়েছে। হওয়ার পরে আমার বাবাকে ব্যাপারটা জানালো আমার মা, যে আমি আবারও এই সমস্যার ভিতর পড়ছি, তুমি অন্তত সংসারে ভারটা নাও। এইভাবে বলার পরে আমার মা অনেক মারধর করলো আমার আব্বা। এক পর্যায়ে আমার মা আমাকে নিয়ে আমার নানার বাড়িতে চলে আসলো। এসে আমার নানা মামা যারা আছিল তাদেরকে বলা হলো যে এরকম এরকম ভাবে আমাকে মারধর করা হয়েছে। আমার মাকে বলা হলো তুমি এখানেই থাকো, ও আসো। আমার পরে আমার আব্বা আমার নানার বাড়িতে আসলে আমার মামারা এবং নানারা আব্বাকে মারধর করে এবং বলে তুমি যে তোমার গ্রাম থেকে বড় বড় লোকজন নিয়ে আসো, আসার পরে তারপরে তোমাকে একটা ব্যবস্থা করে দেব। সেখান থেকে বলে কয়ে তাদেরকে নিয়ে আসা হলো। বড় বড় লোকজন এসে বুঝিয়ে সুঝিয়ে বলা হলো, দেওয়া হলো। আমার মা এবার আমার দাদার বাড়িতে গেল। যাওয়ার পর আমার আব্বা আমার রেখে আমার মাকে অনেক মারধর করলো আবার, এবং এই মারধর করার পরে তালাক দিছে। তখন বয়স আপনার কত বছর? তখন আমার 3.5 বছর চলে। আপনি কি বুঝতে পারতেন ওই সময়? এগুলো তো আপনি পরে মার কাছ থেকে হয়তো শুনেছেন। অনেকগুলো শুনছি, এবং আমার মাকে তালাক দেওয়া হলো তখন আমি বুঝতে পারলাম। কিভাবে? আপনি কি দেখেছিলেন? কতটুকু মনে আছে বলেন? আমার এতটুকু মনে আছে যে মানুষের বাড়ি থেকে যখন আমার মা কাজ করে আনতো, আনার পরে ভাত আনলে আমরা খাইতাম ভাগ করে। ওহো, তালাকের সময়টা আপনার মনে আছে? আপনার বাবা কি করেছিল, কিভাবে তালাক দিয়েছিল? হ্যাঁ, আমার এইভাবে বুঝিয়ে শুনে আমার নানার বাড়ি থেকে নিয়ে গেল। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে আবার মারধর করছে এবং তালাক দিছে। আমি তখন মুখে দিয়েছে নাকি কাগজে? না, কাগজে দিয়ে দিছে। আমি এলাকাবাসীর কাছে তখন শুনতাম তোর মা তালাক হয়ে গেছে, তুই এখন কোথায় থাকবি, কিভাবে থাকবি। আমি তো অনেক ছোট, তখন খুব কষ্ট করতাম। আমি তালাক কি জিনিস এটা বুঝতাম না, কিন্তু আমার মাকে যে তালাক দিছে মানুষে বলতেছে এখন তুই খাবি কোথায়, কোথায় কি করবি, তোর মা তোর নানার বাড়িতে গেছে। গ্রাম অঞ্চলের চেয়ারম্যান মেম্বারেরা যারা ছিল তারা আমাকে চিন্তা ভাবনা করে দিল যে তোমাকে এখন বাবার কাছে থাকতে হবে। আমি বাবার কাছে থেকে গেলাম। মা নানার বাড়িতে চলে আসলো। আসার পর আমার আব্বা আর একটা বিয়ে করলো। আচ্ছা। এখন এই নতুন মাকে আমার দাদা রাখবে না,
কেন রাখবে না? এই কারণে যে আমার দাদা আমার মাকে পছন্দ করেছিল, কিন্তু এটা তালাক দিয়েছো, আমি এটা রাখবো না। আচ্ছা। পরে আমার দাদা বাড়ি থেকে বের করে দিল এবং আমার আব্বা সেই বাড়িতে ঘর জামাই হিসেবে যাচ্ছে। আচ্ছা, তার মানে হলো যেই মহিলাকে বিয়ে করেছিলেন তিনি তার বাপের বাড়িতে চলে যাচ্ছেন ঘর জামাই থাকার জন্য। ঘর জামাই থাকার জন্য, এবং আব্বা আমাকে সেখানে নিয়ে গেল। আচ্ছা, প্রথম বিয়ে ছিল এই মহিলা? এটা প্রথম বিয়ে ছিল, আর আমার মা থেকে দেখতে অনেক সুন্দর ছিল। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে আমার আব্বা যে আগে থেকেই জুয়া খেলতো, নেশা পান করতো, কাজকর্ম করতো না, ওখানেও ঠিক একই অবস্থাই করতেছে। আচ্ছা আচ্ছা। এখন আমার আব্বা এই কাজগুলো যে করতেছে, আমার মা এগুলো সহ্য করতেছে না, যে এখানে আসা হলো, আমি কি খাবো, তোমার ছেলেটা কি খাবে, মানে সৎ মা, তুমি একটা কিছু করো। কয় আমি এলাকায় নতুন আসছি, আমি একটু ঘুরে ঘুরে দেখি। মানে আপনার জানা মতো ওই সময়টা আপনার বাবা কোনো কাজই করতো না? কাজই করতো না। আচ্ছা। এখন সেই জায়গাতে যাওয়ার পরে আমার আব্বা এই ব্যবসাটাই খুঁজে বের করলো যে এগুলো কোথায় থাকে, এগুলোই করতেছে। এখন আমার কষ্ট শুরু হলো, যে আমার মা বলতিছে তোকে কি খাওয়াবো আর আমি কি খাবো, তোর আব্বা তো কাম করে না। কথাগুলো হচ্ছে এইভাবেই বলতো। আমি একটা জিনিস চিন্তা করতাম যে আমার আব্বা যদি না কাজ করে এবং আমার মা আমাকে কি খাওয়াবে। আমার মা বলল তুই যদি কিছু খেতে চাস তাহলে কোথাও থেকে চাল নিয়ে আয়, যদি চাল না নিয়ে আসিস আমিও না খেয়ে আছি, তুইও না খেয়ে আসিস, আমরা কি খাবো। পরে আমার মাকে আমি বললাম আমাকে একটা কৌটা দেন। আমি একটা কৌটা, পরে এই কৌটা নিয়ে আমি পাশের বাড়িতে যেয়ে বললাম যে আমাকে একটু চাল দেন। আমি এবং আমার মা না খায় রয়েছি প্রথম। আপনার বয়স তখন 3.5 বছর? 3.5 বছর, 4 বছর পুড়ে গেছে এইভাবে করতে করতে। ওকে, 3.5 থেকে 4 বছর। হ্যাঁ, চাল আনলে আমরা ভাত খাচ্ছি, রান্না করে। চাল দিয়েছিল? হ্যাঁ, চাল দিল। তো বললো কি করবি, আমি বললাম যে কি করব, আমার মা না খায় রয়েছে, আমিও না খায় রয়েছি, আমাকে দিলে হয়তো আমরা একটু রান্না করে খাইতাম। পরে আমি চাল আনেছি, তো জিজ্ঞেস করেন নাই যে চাল নিয়ে যে কি করবি, আমি নিয়ে এসেছি। আনার পরে আমাকে দেওয়া হয়েছে, দিলে আমার মাকে এনে দিলে আমার মা রান্না করে আমরা 3 জনই খাইছি। আমি খেলাম, আমার বাবা খেলো, আমার মাও খেলো। আপনার বাবা জিজ্ঞেস করলো না চাল কোথা থেকে পেলা? আব্বা জিজ্ঞেস করেনি, আমার আব্বার কাজ নিয়ে আমার আব্বা ব্যস্ত। আচ্ছা, আমাদের ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞেস করতো না। পরের দিনে সকালবেলা উঠে ফজরের আজানের নামাজ যে হয় এর আগে আমার আব্বা উঠে বিছানা থেকে চলে গেছে। আমার মা এখন খুঁজতে গেছে আমার আব্বা কই গেল, আমিও পিছে পিছে গেছি আমার মা কই গেল। যে পাশের বাড়িতে ঢুকছি, দিয়ে দেখছি নাই, তারপরের বাড়িতে গেছি নাই, তারপরের বাড়িতে যখন গেছি গিয়ে দেখি আমার অনেক ক্ষুধা লাগছে। সেই সময় আমি খুব ক্ষুধার্ত, তো আমি দেখতেছি যে বাইরে একটা বাটিতে পান্তা ভাতের মতো ভাত আছে, এই বাটিতে ভাত দেখা যাচ্ছে। আমি ওকে নামাজ পড়তে মানুষ যেরকম ভাবে বসে, আমি ছোটবেলার কথা আমার মনে আছে, অনেক কষ্টের কথা, যে আমি এই ভাতটা খাইছি। নামাজ পড়তে যেমন মানুষ বসে ঠিক সেইভাবে বসে আমি খাইছি। নামাজ পড়তে যেভাবে মানুষ বসে ঠিক সেভাবে বসে আমি ওই বাটির থেকে ভাতগুলো খাইছি। আপনার সামনে ওই এক থালা পান্তা ভাত, হ্যাঁ, একটা বাটি ছিল সেটা। লিসনার প্লিজ ট্রাই টু ইমাজিন 4.5 বছর বা 4 বছরের একটা ছেলে বলবো কি একেবারে শিশু, সে এক থালা পান্তা ভাত তার সামনে বসেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে নামাজ পড়া অবস্থায় যেভাবে মানুষজন বসে ঠিক সেইভাবে এক থালা পান্তা ভাতের সামনে সে বসেছে এবং বসে সেটা খাচ্ছে। খুঁজতে গেছে বাবাকে, কারণ সে অনেক বেশি ক্ষুধার্ত এবং বাবাকে খুঁজে পেয়েছে কিনা আমরা ঠিক জানি না। এই পর্যায়ে আমরা আপনাদেরকে বলতে চাই আজকের যে জীবনের গল্পটি সেটা চরম মর্মান্তিক জীবনের গল্প এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর ওখানে আমাদের এনামুলকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, এনামুলের ছবি দিয়ে দেওয়া হবে, এনামুলের যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্টস গুলো ওখানে দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে ওখানে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন। হ্যাঁ এনামুল, তারপর আমি সেই দিন ভাত খাইলাম, সেই দিনটা আমার ভালোই গেল। পরের দিনে আবার দেখি আমার মা খুঁজতে গেছে, তাহলে আমি আবার কই যাব, দেখি কালকের ওই জায়গাতে আমার ভাত পাওয়া যায় কিনা। পরের দিনে যে দেখি ওখানে আবারও ভাত আছে, ওই অবস্থা, আমি আবারও খাইছি। এইভাবেও সারাদিন গেছে। যার পরে মাকে বলি না, মা আমাকে খাওয়ার কথাও বলে না। পরের দিনে আবার একই ঘটনা, কিন্তু আমার আব্বা আর আম্মা থাকতো ঘরের ভিতরে আর আমি থাকতো বাইরে বারান্দায় শুয়ে থাকতাম। তো আমার নানি ছিল, নানি বারান্দার রুমে থাকতো, আবার নানির কাছে শুতাম না, আমি এক্সট্রা আলাদা জায়গাতে হতাম। একটা খেজুর পাতার পাটি আছে, এখানে কেতা গায়ে দিয়ে শুয়ে থাকতাম। এই বাড়িটা কোথায় ছিল আপনাদের? আমাদের এই দেশের বাড়িটা ছিল নওগাঁতে। এই ঘটনাটা ঘটছে নওগাঁর কোন এলাকায়? নওগাঁর সতী বলে একটা গ্রাম আছে সেখানে। আচ্ছা, তারপর পরের দিন সকালবেলা উঠে আমার মা একটা ঝাড়ু নিয়ে বের হইছে।
আমার আব্বাকে সাইজ করবে, বলতেছে আমি এবার ওরে সাইজ করব। পরে এইভাবে যাইতে আমি আবারও গেছি, দেখি আমার আব্বারে কিভাবে সাইজ করে। তো ওখানে যাইতে যাইতে মন চাইছে, আমার খিদা লাগছে, আমি আজকেও আবার ওই জায়গাতেই যাব। ওই জায়গাতে গিয়ে দেখি সেই দিন মানুষ খাওয়ার পর যে আইটো ভাত থাকে, সেই ভাতটা ওই বাটিতে ছিল। আমি বুঝতে পারতেছি যে এই ভাতটা কেউ খাইতে না পারার কারণে ওখানে রেখে দেওয়া হয়েছে। আমি সেটা চাইতে চুইটা খুব মজা করে খাইছি। খাওয়ার পরে সেই জায়গাতে কুয়া ছিল, টিউবওয়েল ছিল না। তো কুয়ার পাড়ে গেছি পানি খাওয়ার জন্য। যাওয়ার পরে আমার যে মামাতো বোনটা ছিল, সেই মামাতো বোন দেখে বলতিছে, তুই ভাত কোথায় পেলি, তোর মা তো নাই। আমি বললাম ভাত এক জায়গায় পাইছি। কই পাইছো? যা দেখি ওই জায়গায়। আমি বললাম যে আমি এখান থেকে খাইছি। সে হাও মাও করে চিৎকার দিয়ে উঠে, এটা তুই কি করছিস? এমনকি আমার গালে দুটো থাপ্পড় মারলো। তো আমি বুঝতে পারলাম না যে কি হয়েছে এটেলে। তো আমাকে মারধর করার পরে সেখান থেকে আসলাম। আসার পরে মাকে বললো যে এরকম এরকম ঘটনা হয়েছে। ওই খাবারটা ছিল কুকুরের খাবার, মানে ওই বাটিটা ছিল কুকুরের, যেখান থেকে আমি খাবার খেয়েছি সেই খাবারটা হলো কুকুরে খাইতো, আর ওরা দিয়ে যাইতো। আমি ওটা চাইটা চুইটা খাইছি, তার মুখে লালা ছিল। এখন আমার মামা চিন্তা ভাবনা করতেছে ওর বিষ লাগছে কিনা। পরে খেতে খামারে কাজ করার সময় উঠে আসলো চিৎকার পাক্কার শুনে, এসে দেখলো যে ওকে কবিরাজ বাড়িতে নিয়ে যেতে হবে। পরে 4 কিলোমিটার দূরে আমাকে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সেখানে পিঠের উপরে আমার থালা লাগানো হলো, কাঁসার থালা। এটা আমার পিঠে যখন লাগানো হলো টেনে তোলা যাচ্ছে না, ঝাঁকি পাকি দিয়েও উঠছে না। তখন তারা বললো যে এটা কুকুরের খাবার খেয়ে বিষ লেগে গেছে। সেখানে থেকে আমার মামা আমাকে নিয়ে আসলো। আসার পরে আমার মাকে বলতেছে ওর থালা আলাদা, ওর গ্লাস আলাদা, ও যেন আলাদা জিনিসপত্রে খাওয়া দাওয়া করে, সেভাবে দিবা, সেভাবে চলবা। ও যেন কারো গায়ে হাত দেয় না, আসর লাগলে কিন্তু বিষ লাগবে, লোকের বিষ লাগবে, ওর গায়ে তো এখন বিষ লাগছে। এভাবে বলার পরে সে বলল আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু এর ভাবে আমার নানির সাথে যাচ্ছি। আমার নানি আসলে কি করতো আমি জানতাম না সেই সময়। তো আমার নানির সাথে যায় পাশের বাড়ি থেকে চাল নিয়ে আসছি, আনলে রান্না করছে। মা আমার আব্বাকে প্রথমে খেতে দিল খেজুর পাতার পাতিতে বসে, বারান্দায় বসে থালাতে ভাত এবং গ্লাসে পানি। আর আমার মা আমাকে দিল কলা পাতাতে পান্তা ভাত আর প্রস্রাব পায়খানা করে এই বদনাতে পানি। আমি অনেক বড় একটা শিকার মারছিলাম যে আমাকে এখানে কেন দেওয়া হলো, আমি এটা কি করব। আমার আব্বা খাইতেছে গ্লাসে পানি আর আমি কলা পাতাতে পান্তা ভাত আর বদনাই পানি। সেই বদনাটা ছিল প্রস্রাব পায়খানার, অনেক গন্ধ করতে আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। কিন্তু এইভাবেই আমার 4 সপ্তাহ কাটালো, আমি ভালো হওয়া পর্যন্ত। সেখান থেকে ভালো হওয়ার পরে আমার মা বলল আজকে থেকে তুই আমার মার সাথে সাথে যাবি, আমার মা যেখানে যেখানে যাবে তুই সেখানে সেখানে যাবি। আমি শুরু করলাম সেই পথ চলা নানির সাথে। যাওয়ার সময় দেখা যাইতেছে যে আমার মাথায় চুল নাই, চুল কাটা দিত না কেসি দিয়ে, একবারে ব্লেড দিয়ে চাইচা দিত। চৈত মাসের রৌদ্র, সেখানে আমাকে যাওয়া লাগবে রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। আমি ছোট বাচ্চা কিভাবে হেঁটে যাব। তো কচু পাতা ছিঁড়ে মাথায় দিলাম আর ব্যাগ ঘাড়ে নিলাম, নানির সাথে সাথে আমি হেঁটে যাচ্ছি। যাওয়ার পরে গোটা গ্রাম ঘুরে যখন চাল আনতেছি, আমার আব্বা দেখি বসে আছে, তেল টেল দিয়া চকচকায় বসে আছে। আমি বুঝতে পারলাম। তো আমার আব্বা বলতেছে কিরে বান্দর তুই কোথা খাইছিস, শরীরের এরকম অবস্থা কেন? আমি চিৎকার মেরে চলে গেলাম রাস্তার ধারে, যে আমার আব্বা আমাকে গালাগালি করতেছে, এরকম করতেছে। এই কথা বললো কেন? আমি সবচেয়ে হিট পাচ্ছি সেই সময়। কিন্তু এই কান্না দেখে পাশের বাড়ির এক ছেলে আসলো, ক্লাস 5-এ পড়তো সেই সময়, অনেকটাই বড় আমার চাইতে। সে বলল তোর আর কান্নাকাটি করা লাগবে না, তোর একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা? কয় তোর আর এইভাবে নানির সাথে যায় যায় তোর চাল চাই আনতে হবে না। এই চাল চাওয়া মানে তো ভিক্ষা, তাই তো? হ্যাঁ, ভিক্ষা করা। মানে আপনার 4 বছর বয়সের ভিক্ষা জীবন। হ্যাঁ, আমার শুরু হলো এটা। ওকে, তারপর সেই তাকে মামা ডাকতাম, সে মামা বলতেছে তোর আর ভিক্ষা করা লাগবে না, তোর এইভাবে মানুষের বাড়ি বাড়ি ঘোরা লাগবে না, চাল চাওয়া লাগবে না, তুই আমার একটা বুদ্ধি শোন। বলেন। তো বলতিছে যে তোরে বস্তায় ভরবো। আমি বলতেছি তাহলে কি হবে? কয় তোর আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না, তোর এইভাবে চিৎকার করা লাগবে না, তোরে বস্তায় ভরবো, কুয়ার ভিতরে ফেলে দিব। আমি রাজি হলাম। আমি জানতাম না যে এইভাবে ফেলে দিলে আমার মৃত্যু হবে। আমি শুধু এটুকুই জানি যে আমার বাবা মা এই পথে নামাইছে, আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা করতে পারতেছি না। তো আমি রাজি হলাম। তো শুক্রবারের দিন সবাই নামাজে গেছে মসজিদে, আমার ওই মামা আমাকে বস্তায় ভরছে, ভরে বলতেছি তুই কান্নাকাটি করবি না, কিছু করবি না, তোর কুয়ার ভিতর ফেললেই তোর আর কোনো কষ্ট থাকবে না, তুই সব দুঃখ ভুলে যাবি। পরে আমাকে শেষরিয়ে টানিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে কুয়ার কাছাকাছি যায়, 2টা কুকুর দৌড়ে যাচ্ছে, তখন ওরা ছেড়ে দিয়ে পলাইছে। পলানোর পরে আমার মামাতো বোন যাচ্ছে কুয়াতে পানি তোলার জন্য। পরে গিয়ে দেখে
এই বস্তা কি লড়াচড়া করতেছে, আমার ফাপড় লেগে গেছে, আমি আর লড়তে পারতেছি না, কথা বলতে পারতেছি না। সেই সময় বস্তার মুখ খুলে যদি দেখে আমি, কে এই কাজ করছে, বললাম ওই করছে। গ্রামের ভিতরে বিচার বসে গেল, আমার আব্বাকে ডাকা হলো, গ্রামবাসী ডাকলো, বললো তোমাকে কেন এটা ভরতে হয়েছে। আমি বললাম যে আমার এই কষ্টর কারণে আমি বলছি যে আমাকে এই কাজ করো, কিন্তু আমি জানতাম না যে এটা মরে যাব। পরে আমার আব্বাকে বললো এই ছেলেটা আমাকে দিয়ে দাও। কে বললো? পাড়ার মানুষ বলতেছে এই ছেলেটাকে আমাকে দিয়ে দাও, আমি লেখাপড়া শিখাবো, আমি ওকে ভালো মানুষের মতো মানুষ করব। চাইছে কিন্তু দেয় নাই। না দেওয়ার কারণে আমাকে ওইভাবেই চলতে হচ্ছে। এক পর্যায়ে আমার মায়ের 2টা সন্তান হলো, মেয়ে হলো সেই পক্ষ থেকে। আমি তখনও এইভাবেই চলতেছি। গ্রামে দেখা যাচ্ছে যে কোনো জায়গা গিয়ে কোনো স্কুল যদি থাকতো, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম, আমি স্কুলে পড়বো, আমি স্কুলে পড়বো, কিন্তু কেউ আমার দিকে এগিয়ে আসে না। অবশেষে একটা মাস্টার এসে বলল তোর বাবা কি করে। আমি তখন বলতাম না যে আমার বাবা কি করে, আমার এটা বলার সাহস ছিল না, বা আমি বলতে পারতাম না যে আমার আব্বা সেই সময় এটা করতো। তো আমাকে বলা হলো যে তুই কি স্কুলে পড়বি, আমি বললাম যে পড়বো, তোর আব্বার নাম ক। আমি বললাম, বলার পরে সে মাস্টার এসে বলছিল আমার আব্বাকে যে ছেলেটা দিয়ে দাও, আমি লেখাপড়া শিখাবো, ওকে মানুষের মতো মানুষ বানাবো, কয় ওর উপর আমার সংসার চলে। আমার আব্বা এই কথাটা বলছিল, আমার মনে আছে। আমার বয়স তখন 6 পার হয়ে গেছে। সেই মাস্টার নিয়মিত আমাকে দেখাশোনা করতো যে তোর কি করলে ভালো হবে, আমি সবসময় চেষ্টা করব। গ্রামবাসীর সামনে এসে বলার পরে আমার আব্বা দিবে না, না দেওয়ার কারণে আমাকে জিজ্ঞেস করতো তোর কি খাইতে মন চায়। আমার বললাম যে আমার মা সবসময় আমাকে পান্তা ভাত দেয়, আমার ভালো লাগে না সারা জীবন পান্তা ভাত খাইতে, আমার খুব কষ্ট হয়, আমার তরকারি দিয়ে ভাত খাইতে মন চায়, দুধ ভাত খাইতে মন চায়। তো সেই মাস্টার আমাকে 10টা টাকা দিয়েছিল, দুধ কিনে সবাই মিলে খাবি। পরে সেই টাকা এনে আমার মাকে যখন দিয়েছিলাম, তখন আমার মা সেই টাকাটা আমার আব্বাকে দিছে, দেওয়ার পরে বলছে ছেলেটা দুধ দিয়ে ভাত খাইতে চাই, একটু এনে দিও। সেই টাকাটা আমার আব্বা জুয়াই হেরছে, আমি জানতাম না। পরের দিনে সন্ধ্যার সময় আমি যখন নানির সাথে ঘুরে ঘুরে চাল নিয়ে আসার পরে যখন সন্ধ্যায় খেয়ে একটু ঘুমাবো, তো তখন আমাকে বলা হচ্ছে ভাত খাবার বসলাম একসাথে, বসার পরে আমাকে ভাতের ফ্যান দিয়ে ভাত দেওয়া হয়েছে। আমি বলছিলাম যে আমার দুধ কই। এই কথা বলার পরে আমার আব্বা আমাকে ঘাড় ধরে সরাসরি উঠানের মধ্যে ফেলায় দিছে। এখানে শুরু হলো আমার ঝাঁটা দিয়ে মায়ের, অনেক মারধর করতেছে, চিৎকার পাড়তেছি, কেউ আসতেছে না সামনে, শুধু মা মা করে চিৎকার করতেছি। এইভাবে আস্তে আস্তে 3টা বছর কেটে গেল। এবং এর মাঝে একটা কথা বলা হয় নাই যে আমি প্রতি মঙ্গলবারে বাজারে যেতাম। আচ্ছা, সেখানে একটা বাজার ছিল, তো মা বলতো তুই তো পান্তা ভাত খাইতে পারিস না, আর চাল আনলে তোকে সারাদিন ভাত রান্না করে দেবো, তরকারি পাবো কই। তোর আব্বা তো এখনো এই কাজেই ব্যস্ত। চাল আনতেন মানে হচ্ছে আপনি ভিক্ষা করতেন তখন? হ্যাঁ, আমি কন্টিনিউয়াসলি কত বছর পর্যন্ত আপনি ভিক্ষা করেছেন? আমি 1989 থেকে 92 পর্যন্ত করছি, একটা না। তার মানে 3 বছর আপনি ভিক্ষা করেছেন? হ্যাঁ, 3 বছর। এবং ওই ভিক্ষা করে করে চাল আনতেন, সেগুলো দিয়ে আমার পুরো সংসারটা চলতো আপনার ভিক্ষার চাল দিয়ে? আমার ভিক্ষার চাল দিয়ে। প্রিয় শ্রোতা, সবাইকে নোটিফাই করছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যালো 8920 আমরা এরকম একটি গল্প পেয়েছি, জীবনের গল্প, যার শৈশব কেটেছে ভিক্ষাবৃত্তি দিয়ে। এবং সেই ভিক্ষাবৃত্তির পেছনে তার বাবার জুয়া খেলা দায়ী, সেই ভিক্ষাবৃত্তির পেছনে তার বাবার উন্নাসিকতা দায়ী। এবং এই জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আমরা কিন্তু জানি না। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই, জীবনের কোনো বাকি আপনি অনুমান করতে পারবেন না যে এই গল্পটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। জীবনটাই আসলে এরকম। আমরা আপনাদের সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য। আমরা যে কোনো মুহূর্তে এই ছেলেটির ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, এনামুল, মা বলছিল যে শুধু চাল তো নিয়ে আসলে হবে না, তরকারিও আনতে হবে, তো আপনি বাজারে যেতেন। তারপরে আমি থালা নিয়ে বাজারে যেতাম, একটা ভাঙ্গা থালা এই সময় আমার হাতে দেওয়া হলো। এতদিন আমি হাতে করে ভিক্ষা করে খাইতাম, আমার ব্যাগে করে। তো বাজারে যেয়ে যখন চাইতাম যে ভাই আমার একটা পটল দেন, একটা বেগুন দেন, একটা আলু দেন, যারা দিত হয়তো পোকরা লাগা দিত, কিংবা নষ্ট হওয়া গুলো দিত, আবার কেউ দিত না, ঘাড় ধরে ফেলে দিত। আমি বাজারের ভিতর মানুষের ভিতরে পড়ে যেতাম, সেখানে গড়াগড়ি পারতাম, কেউ দেখতো না আমাকে। এইভাবে দিন কাটতিছে। 3 বছর যখন পুড়ে গেল, তখন আমার নিজের মা আসছে। এর আগ পর্যন্ত আপনার মাকে দেখেন? এর আগ পর্যন্ত আমি আর দেখি না। আসার পরে আমি মাকে ভুলেই গেছি। তখন বলতেছে এলাকার লোকজন, এনামলের মা আসছে, এনামলের মা আসছে, এনামলের মা আসছে। তো আমি চিৎকার পাকার দেখি, আমার তো মা একটা আছেই। আসলে যে সে এত টর্চারিং করে, তারপরে আমি তাকে অনেক অনেক মা বলে ডাকতাম।
খুব ওনাকে মনে করতাম। সৎ মাকে নিজের মা মনে হতো? নিজের মা মনে হতো। আমি এর ভিতরে ভুলেই গেছি আমার নিজের মার কথা। জি। এখন সবাই বললো যে তোর নিজের মা আসছে, সেখানে গেলাম। যাওয়ার পরে আমাকে দেখে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতেছি, আমিও কান্নাকাটি করতেছি, কিন্তু লাগে আমার সাথে কেউ ছিল না। পরে খবর পাইলো আমার বাবা, খবর পাওয়ার পরে আসলো। আসার পরে আমার মার বুক থেকে আমাকে ছিটকে টেনে নিল। নেওয়ার পরে বলতিছে এই ছেলে তুই ছুঁয়ে দেখবি না। আমার মাকে বলতিছে আমার আব্বা। এরপরে আমার খালু আমার আব্বাকে বলতিছে যে তুমি যখন এই মেয়েটাকে তালাক দিয়েছিলে ও তখন গর্ভবতী ছিল, সেখানে একটা ছেলে হয়েছে। তার মানে ওটাও আপনার বাবার? হ্যাঁ, ওটাও আমার বাবার ছিল। আর ওই ছেলেটা আমার নানির বাড়িতে থাকতো, আর নানির বাড়ির কাছাকাছি বিয়ে দিয়েছিল। 1 মিনিট কি 1.5 মিনিট লাগে যাইতে। তো আমার মায়ের ভাগ্য খারাপ, সেখানে যেও তারা কাজ করে খেতে হয় মানুষের বাড়িতে। আমার মা বলল যে আমি এইভাবে সারা জীবন কষ্ট করব না, আমার যদি কাজ করে খেতে হয় তাহলে শুধু কাজ করব, আমার স্বামী টামি লাগবে না। তো সেখান থেকে তালাক নিছে। নেওয়ার পরে ধানের মিল আছে বা বাইরে কাজ করত, কাজ করে টাকা জমাইতো, আমার ভাইকে খরচাপাতি দিত নানার বাড়িতে। এভাবে চলতিছে। এইভাবে 2 বছর যখন কেটে গেছে, আমার ভাইয়ের বয়স তখন 2 বছর হয়েছে। এর মাঝে আমার আব্বা আমার মায়ের খবর পাইছে যে ছেলেটা মারা গেছে, কিন্তু 1 ফোঁটা চোখের পানিও পেল না। তো আমার আপন। কোন ছেলেটা মারা গেল? এটা আমার ছোট ভাই। ওই 2 বছর যাবত যিনি আপনার নানির বাড়িতে ছিলেন? হ্যাঁ। উনি মারা গেলেন ওই সময়? কিভাবে মারা গেলেন? এখানে মারা গেছে, মা বাড়িতে থাকতো না। জ্বর আসছে প্রথমে, জ্বর আসার পরে টাইফয়েড হয়েছে। টাইফয়েড হওয়ার পরে সে মারা গেছে। আপনার বাবা এটা শুনে কোনো কষ্ট পেল? আমার বাবা কোনো কষ্ট পায় না, কিন্তু আমার মা বাইরে থেকে এসে অনেক কান্নাকাটি করছে। ওই ছেলেটা মারার পরে আপনার কাছে এসছে না? ওই ছেলেটা মরে যাওয়ার পরে তখন খুঁজে বের করছে যে আমার তো আরেকটা ছেলে আছে, তার কাছে যে একটু প্রাণটা জুড়াই। পরে আমার কাছে আসছে। আসার পরে এইভাবে গল্প করতেছে আমার আব্বার কাছে যে এইভাবে আসছে, একে আর দুঃখ দিও না, অন্তত ছেলেটাকে ওর বুকে দাও, একটু শান্তি বোধ করুক। তো আমিও স্বীকার পারতেছি যে আমার মার কাছে যাব, এতদিন পরে আসছে, তার কান্না দেখে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার কান্নায় বুক ভেসে যাচ্ছে। তো আমার আব্বা কিছুতেই ওর বুকে দিবে না। অবশেষে একটা বুদ্ধি করলো যে আমার সাথে যদি বিয়ে বসতে পারো তাহলে এই ছেলেটাকে দিব। আমার মার কাছে আমার আব্বা প্রস্তাব রাখলো। আমার মা আমাকে পাওয়ার জন্য বিয়েতে রাজি হলো। এর মাঝে আমার সৎ মা কোনো বাধা দিতেছে না যে এই আপদ বালাই দূর হয়ে চলে যায়, আমার মনের মতো করে আমি। মানে এটা হচ্ছে যে আপনাকে আপদ মনে করছে? হ্যাঁ। এবং বিয়ে করে আপনাকে নিয়ে যাক, ও মনের মতো করে ঘর সংসার করবে। আচ্ছা। ওই ছেলেটাকে তো অন্তত নিয়ে চলে যাক ওর মা, তারপরে যদি কামাই রোজগার করে যদি ঠিক মতো সংসার চালায়। তাছাড়া আমার উপর দিয়েই তো সংসার চলতো। এখন যদি আমি চলে যাই তাহলে তো আমার আব্বার কাজ করে সংসার চালাতে হবে। এই জন্য আমার সৎ মা আমাকে বলতেছে যে ও বিয়ে করুক, বিয়ে করার পরে ওর মা ওকে নিয়ে চলে যাক। আচ্ছা। আমাকে জঙ্গল মনে করতেছে। বরাবর এই কথাই বলতো যে এই জঙ্গল কেন আনলাম। আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে সেখানে 3 মাস ছিলাম। 3 মাসের ভিতরে একটা ঘটনা না বললেই না, যে আমি 3 মাসের ভিতরে আর ভিক্ষা করতে যাইনি। আমার মা পাইছি, আমি আর যাব না কোথাও। আমি আগেই দেখছি মানুষের বাড়িতে কাজকর্ম করে এনে ভাত আনলে আমরা 3 জনে ভাগ করে খাইতাম, হয়তো আমার মা এইভাবেই আমাকে আবারও চালাবে, কিন্তু আমি আর ভিক্ষা করতে যাব না। এই কাজটা আমার খুব খারাপ লাগতো। এক পর্যায়ে আমার মা এবং আমি অন্যের বাড়িতে থাকতাম। মানে যেই বাড়িতে আমার আব্বা ঘর জামাই ছিল সেটা একটা রুম ছিল, সেই বাড়িতে আমার সৎমা থাকতো এবং 2টা বোন হয়েছিল, সেই বোন থাকতো, আর আমার মা আর আমি অন্যের বাড়িতে থাকতেছি। এইভাবে 3 মাস কাটতো। এই 3 মাসের ভিতরে আমি আর ভিক্ষা করতে যাইনি, তবে একটা জায়গাতে আমি গিয়েছিলাম যে মুসলমানের অনুষ্ঠান হয়, মানুষের বিয়ে হয়, সেগুলো জায়গাতে আমি যাইতাম। আসলে আমাদেরকে যে খাবার দেওয়া হতো সেটা নরমাল খাবার, যে মেসকিনেরা যেটা খায় সেই খাবারগুলো আমাকে দেওয়া হতো কলা পাতাতে, ভিক্ষুকের সারে সারে আমি বসে বসে খাইতাম। কিন্তু আমার মা এটুক দেখছে যে কিন্তু আমার জীবনে যে এই বাড়তি এই ঘটনাগুলো ঘটে গেছে এটা আমার দেখে নাই। তো আমি আমার মাকে বললাম, মা আমার অনেক কষ্ট, এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। তো আমার মা একদিন দেখতেছে টাকা পয়সা আমি যা দিছি, আমার মা যে টাকা পয়সা গুলো দিল এগুলো সব খেয়ে শেষ করে ফেলাইছে, আর আমার আব্বা ওই জুয়াই খেলতেছে। এখন আমার মা মনে করলো একে নিয়ে পালিয়ে চলে যেতে হবে আমার। এর একটা কিছু করতে হবে, আমার ছেলে একটা মরে গেছে তো কি হয়েছে, একটা তো বেঁচে আছে, এর ভবিষ্যতে বলতেছে এর কষ্ট হয়েছে, তাহলে আমার একে নিয়ে পালিয়ে যেতে হবে। পালিয়ে আসার সময় রাস্তায় ধরে মা ছেলেকে এমন মারছে আমার আব্বা দেখতে পেয়ে যে পালিয়ে কোথায় যাস। পরে আমার মা আমাকে রেখে চলে আসলো আবার। আমি কিছুদিন আবার ওই কাজে আমাকে বাধ্য করলো
এটা করতে, আবার ভিক্ষা করতে। আবার আপনি ভিক্ষা করে টাকা নিয়ে আসতেন, সেই টাকা দিয়ে আপনার বাপ জুয়া খেলতো? হ্যাঁ, বিশেষ করে চাল বেশি আনতাম, গ্রামে গ্রামে ঘুরতাম, ঘুরে চাল আনতাম, এটা দিয়ে ফ্যামিলি চলতো। এই ফ্যামিলি চলতো। আমার আব্বা একদিন বলতেছে যে আমি একদিন 100 টাকা যদি রোজগার করি 10 দিন চলবে, তুই একদিন ভিক্ষা করলে কয়দিন চলে? আমি বললাম যে একদিন ভিক্ষা করলে একদিনই চলে। তা আমার দাম বেশি না তোর দাম বেশি? তা আমার দাম কম, আমি তো ভিক্ষুক, সবার জানা। আপনার আব্বা এটা বলতো? আমার আব্বা বলতো। আপনি আরেকবার রিপিট করবেন, কি বলতো আপনাকে? তা একদিন যদি জুয়াতে জিতি তাহলে 10 দিন চলবে, আর তুমি ভিক্ষা করলে একদিন চলবে, তোমার দাম বেশি না আমার দাম বেশি? আমি বললাম যে আমার দাম কম। মানে যদি বলি যে আমার দামই বেশি, আমি সারা জীবন চালিয়ে আসতেছি, তাহলে হয়তো অনেক মারধর করবে। মারধর না খাওয়ার কারণে আমি এই কথাটাই বলতেছি যে আমার দাম কম। তারপর এইভাবে আমার মা আবার আসলো, থাকতে পারলো না, সেখানে গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আসছে, যে টাকা পয়সা নিয়ে গেলে হয়তো মারধর করবে না। পালিয়ে গেছিলাম। টাকা পয়সা নিয়ে আসার পরে আবারও কিছুদিন এইভাবে চললো, আমিও আর গেলাম না ভিক্ষা করতে। তো সেখান থেকে আমার মা এবং আমি এবং আমার বাবা ওই মাকে ওখানে রেখে আমার দাদার বাড়িতে আসি। আসার পরে আমার মা আপন মায়ের সাথে নাকি? আপন মায়ের সাথে। আসার পরে আমার মা বলতেছে অনেকদিন পরে তোকে পাইছি, তোর নানার বাড়ি থেকে ঘুরে আসি, সবাই খুব খুশি হবে। তো আমার মা আমাকে নিয়ে আমার দাদার বাড়ি থেকে আমার নানার বাড়িতে আসলো। এখানে এসে নানা, মামা, খালা, কালু সবাই খুব খুশি, সবাই খুব কান্নাকাটি করতেছে। আমি ওদেরকে অনেকদিন পরে দেখছি, দেখার পরে আমি কান্নাকাটি করতেছি, এত সুখ এখানে, আমি না কতই কষ্ট ছিলাম। তো এখানে আসার পরে আমার বাবা একদিন আসলো, আসার পরে বলতেছে তোমরা এখানেই থাকো, আমি তোমাদেরকে খরচাপাতি দেবো। এই কথা যখন বলছে তখন আমার মা আমাকে স্কুলে ভর্তি করায় দিছে। তখন আমার বয়স 7.5 হবে। আচ্ছা, স্কুলে ভর্তি করায় দিল। আমার আব্বাই খরচাপাতি দিব বলে দাদার বাড়ি চলে গেছে, আর আসে নাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করতেছে আবারও, এবং আমি যে স্কুলে লেখাপড়া করতেছি এই খরচাপাতি গুলো দিচ্ছে আমার মামারা। তখন আমার মামারা বিয়ে করে নাই, 3টা মামা আছে আমার, ওনারা খুব ভালো। এইভাবে চলতে চলতে আমি ক্লাস 4 পর্যন্ত পড়ছি। কিন্তু এর ভিতরে আমার আব্বা আসে না, খরচ দেয় না, মা মানুষের বাড়িতে কাজ করে। আর আমার আব্বা একটা বিয়ে করছে, আবার আরেকটা বিয়ে করছে, তাও আমাদের ইউনিয়নের ভিতরে। আচ্ছা, আমাদের পাশের গ্রামে যাইতে হয়তো 15 মিনিট লাগবে। তাদের জায়গা জমি অনেক ছিল, এক বাপের একটা মেয়ে ছিল, তাকে বিয়ে করছে। বিয়ে করার পরে আমার বাবার যে সয় সম্পত্তি গুলো ছিল এটা আমার এই ছোট মায়ের নামে লিখে দিয়েছে। ছোট মা মানে কি 3 নম্বর বিয়ে যেটা করলো এটার নামে লিখে দিয়ে দিল সব। আচ্ছা, লিখে দেওয়ার পরে আমার আম্মা চিন্তা ভাবনা করলো তোর তো আর কিছু রইলো না, তুই এখন কোথায় যাবি, কার কাছে যাবি, তোর একটা কিছু করতেই হবে। এখন আমার মা আমাকে বললো তুই আর লেখাপড়া করিস না, তোকে একটা কাজে দেবো আমি। আচ্ছা আচ্ছা, কাজ যেটাই দেখ। মা বলতিছে যে আমার কিছু নাই, বাড়ি ঘর করতে হবে, ভবিষ্যতে কিছু করতে হবে। এই প্রস্তাবটা যখন দিল তখন আমি অনেক দূরে নিয়ে যাই, বাসাতে কাজে দিল। কাজে দেওয়ার পরে আমাকে বলল যে এরা যা বলবে তুই সেটা করবি। তো আমি সেখানে থাকলাম, মা চলে আসলো নানির বাড়িতে। সেখানে আমাকে বলা হলো 4টা গরু আছে, 2টা মোষ আছে, এগুলো তোমার দেখাশোনা করতে হবে, এবং এই বাড়িতে 2 তলায় একটা পায়খানা আছে, সেই পায়খানাতে পানি তুলে দিতে হবে বালতি দিয়ে। প্রথম দিনের কথা এগুলো বললো। এখন পরের দিন সকাল থেকে আমার শুরু হলো, সকালবেলা খেয়ে গরু নিয়ে মাঠে যাচ্ছি। যাওয়ার পথে দেখি 4টা গরু দৌড় দিতেছি, আমি পারতেছি না, অনেক কান্নাকাটি করতেছি, অনেক চিৎকার করতেছি, কেউ আসে না। ওটা আমাকেই দেখতে হবে। তারপরেও নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সেখানে থাকতাম। সকালবেলা খাইছি এবং সন্ধ্যার দিকে আসছি। আসার পর ভাত টাত খাইতেছি, খাওয়ার পরে আমি ঘুমাবো। তো সেই সময় বলতিছে বাড়ির মালিক ডেকে তুই এদিকে আয়। আসলাম, আসার পরে বলতিছে পা টিপ। আমি প্রথমে দাঁড়িয়ে রয়েছি, আমি পা টিপবো কেন, আমার তো একটা কাজ আছে, সেটা কাজ করছি সারাদিন, এখন আমার পা টিপবো। তো পা টিপ বলতেছি, তো আমি তার পা টিপতেছি। টিপতে ও না বলতেছে না, আমিও যাইতে পারতেছি না। যাইতে না পারার কারণে এক পর্যায়ে রাত অনেক হয়ে গেছে, আমি তার পায়ের উপর ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে অনেক রাত্রে উঠে দেখতেছে যে আমি তার পায়ের উপর ঘুমিয়ে আছি। সে একটা লাথি মেরে আমাকে খাটের নিচে ফেলে দেওয়া হয়েছে। তারপরে সেখানে অনেক কান্নাকাটি করে উঠলাম। উঠার পরে চলে আসলাম 2 তলায়, পা টিপে আসলাম। নিচে আসা একটা ঘরে চকি টকি কোনো কিছু নাই, একটা খেজুর পাতার পাটি আছে, সেখানে আমি শুয়ে থাকলাম। আসলে ওটাই আমার থাকার ঘর। এবং মোষকে গাও ধোয়াতে হবে,
বললো যে তুই মোষকে নিয়ে যে ওখানে যে গোসল করাবি, গরুকে অতটা গোসল করাতে হবে না, কিন্তু মোষকে প্রতিদিন গোসল করাতে হবে। তো আমি, অনেকে আছে আমার চেয়ে বড়, কিন্তু আমি অনেক ছোট, মোষের পিঠে উঠে যায়, আমি একটু মজা করব, ওর পিঠে উঠবো, পারতেছিলাম না। একসময় অনেক কষ্ট করে উঁচু একটা জায়গায় গিয়ে মোষটাকে থামালাম, থামানোর পরে সেখানে তার পিঠে উঠলাম। এখন আমি মনে করছি আমি মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী, আমার মনের রাজ্যে আমি রাজা, আমার খুব ভালো লাগতেছে। তো গোসল টোসল করায় নিয়ে আসার পরেও ওইভাবেই থাকতাম। আর আমাকে খেতে দেওয়া হতো, দেখা যাইতেছে ওরা সকালবেলা খেয়ে যেটা বাঁচছে সেটা আমাকে দুপুরে দেওয়া হতো, দুপুরে খেয়ে যেটা বাঁচছে সেটা রাত্রে দেওয়া হতো। এই জিনিসগুলো আমার ভালো লাগতো না। আমার মা আসতো 1 মাস 1.5 মাস পর পর আমাকে দেখার জন্য। তো আমি আমার মাকে বললাম, মা এখানে অনেক কষ্ট, আমাকে নিয়ে যাও। কয় 1 বছর এখনো পুরে নাই, তোকে নিয়ে যাওয়া যাবে না। আপনি ওখানে রাখাল ছিলেন এবং বছর চুক্তিতে ছিলেন, তাই তো? বছর চুক্তিতে ছিলাম। ক টাকা দেওয়া হয়েছিল মনে আছে? এখানে প্রথমে মিটাই ছিল যে আপনার 13 মাসে 800 টাকা দেওয়া হবে, 1 মাস ফ্রি, এই কথাটা বলে আমাকে দেওয়া হয়েছিল। মানে 1 বছর পুরে নেই, এখন নিতে পারবো না, আর অন্য বাড়িতে নিয়ে গেলেও এই সময় কেউ রাখবে না, তুই অনেক ছোট আছিস, এখানেই থাক, এখানে কষ্ট হোক আর যেভাবে হোক এখানে থাক, এখানে রাখতিস এরা। প্রিয় শ্রোতা, এনামুলের জীবনের গল্পের শুরু মাত্র। আমি বারবারই বলছি যে আজকে এনামুল কোথায় দাঁড়িয়ে আছে এবং এনামুল শেষ পর্যন্ত কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, আপনি ইভেন ইউ ক্যান্ট ইমাজিন। এনামুলের জীবনের গল্পের শেষটুকু পর্যন্ত আশা করছি বাংলাদেশের যারা রেডিও লিসনার আছেন, যারা এবিসি রেডিওর হ্যালো 8920 শোনেন, তাদের চোখে 1 ফোঁটা ঘুম আসবে না, এটা আমরা প্রত্যাশা করি। এই এনামুল বাংলাদেশের সমাজের এনামুল। এই এনামুল আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের মধ্যে একজন, যার ছোটবেলা, যার শৈশব আমরা দেখছি চরম নিতান্ত মর্মান্তিক। কিন্তু এটা রেডিওতে শুনতে যতটা মর্মান্তিক মনে হচ্ছে, আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম এনামুল, অসংখ্য এনামুলকে দেখে আপনার হৃদয় জাগবে না, এটা আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। রাস্তাঘাটে একজন মানুষ যখন ডাস্টবিনের পাশে পড়ে থাকে, তাকে দেখে আমাদের কোনো ফিলিংস হয় না। এই ঢাকা শহরে অসংখ্য মানুষ আছে এরকম, যারা উদম গায়ে ঘুরে বেড়ায়, পাগল বলি তাদেরকে আমরা। বাচ্চারা যখন প্রশ্ন করে, বাচ্চাকে নিয়ে বের হতে গিয়েছেন, কোন উদ্যানে গিয়েছেন, কোন পার্কে গিয়েছেন, ওকে ওকে মানুষ কিনা, আমি ঠিক জানি না যে ও কি বলে উত্তরটা দেন ওই ছোট শিশুটাকে। আজকে আমাদের সবাইকে এনামুলের কাছে একটা উত্তর দিতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কেন এনামুলের জীবনটা এরকম হলো। এখানে সোসাইটির কি কন্ট্রিবিউশন ছিল, ফ্যামিলির কি কন্ট্রিবিউশন ছিল, এবং ওর প্রতি, ওর নিজের প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছে, সেটা হচ্ছে আজকের গল্পের সবচাইতে বড় জায়গা। যে এনামুল অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে দুনিয়াতে এসছে, আসার পরে সে নিজের জায়গাটিতে কতটা দায়িত্ব পালন করেছে। হ্যাঁ এনামুল, তারপরে কি হলো? তারপরে আমি ওই বাড়িতে রাখালে যেটা কাজ করতেছি, সেই বাড়িতে আমার গরু নিয়ে সকালবেলা যাইতাম, সকালবেলা পান্তা ভাত খেয়ে গেছি, এখন খিদে লাগছে, দুপুর হয়ে গেছে, তো আমি কি খাবো। তো এখন দেখতেছি গাছে আশেপাশে আম বা লিচু বা পেয়ারা, এমন একটা জিনিস দেখলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পেয়ারা আছে একটা গাছে, একটা পেয়ারা আছে গাছে। আমি দেখলাম যে এখানে এই পেয়ারাটা খাবো, তো গরুটা মাঠে রেখে আসছি যে পেয়ারাটা আমার খেতেই হবে। এখন গাছের গোড়ায় এসে দেখলাম আশেপাশে কেউ নেই, এখন এই গাছে উঠছি, উঠে পেয়ারাটা নামায় মুখে দিব, এমন সময় গাছের মালিক এসে আমার ঘাড়ের মধ্যে থাবা দিয়ে ধরছে, ধরে গালের মধ্যে থাবড়া দিছে, পেয়ারাটা মাটিতে পড়ে গেছে, আমার খাওয়া হলো না, মার দিল অনেক। সেখান থেকে নিয়ে আসলো আমার বাসার মালিকের কাছে, সেই মালিকের কাছে এসে বলল তোমার এই ছেলে এরকম কাজ করছে, তো তারাও সবাই ধরে মারলো। তো আমি কি করব, সেখানে থাকতে হবে, আমার মা বলেছে। এখন সেই বাড়িতে আরো ঘটনা আছে, প্রতিদিন এইভাবে পা টিপে নিত রাতের বেলা, এবং সেই বাড়ির মেয়ে 6টা ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। ছেলেরা যখন আসতো, ছেলে 2টা বাড়িতে থাকতো, আর মেয়েরা যখন আসতো জামাই, দেখা যাইতেছে যে তাদের ছোট ছেলে বা মেয়ে বিছানায় প্রসাব করছে বা পায়খানা করছে, তো আমাকে দিয়ে বলতো এই এদিকে আয়, এই প্রসাব পায়খানা ধুয়ে নিয়ে আয়। তা আমি তো এটা করবো না, এটা পারবো না, তো তারাও ধরে মারতো, আমাকে এটা করতে হবে, অনেক ঘৃণা লাগতো, তারপর আমাকে নিয়ে যে সেটা ধুয়ে এনে দিতে হবে তাদেরকে। এইভাবে যাচ্ছে আমার দিন। আর দেখা যাচ্ছে যে আমি সকালবেলা গরু নিয়ে গেছি, নিয়ে যে একটু মাঠে সেটা রশি দিয়ে বেঁধে রাখছি, সেটা আরেকজনের খেতে গেছে। তো যাওয়ার পরে দেখছি যে গরু কার, তো বললাম যে গরু এখন বর্তমানে আমি নিয়ে আসছি। তো খেত খাইলো কে, এ ধরে ঘাড়ে ধরে মারতো, থাপড় দিত, রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখতো,
এরকম অপরাধ করছো, আমার ক্ষেত খেয়ে ফেলাইতেছে, তুই ওখানে বসে বসে ঘুমাচ্ছিস। অনেক গালাগালি করতো, অনেক বকাধকা করতো, অনেক মারপিট করতো। খুব কষ্ট লাগে যে আমার মা আসলে বলি কিন্তু শোনে না। তো আমি এইভাবেই আমার মাকে এবার অনেক কান্নাকাটি করে বললাম যে মা এখান থেকে যেভাবে এবার আমাকে বাঁচাও। পরে আমার মা নানার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি মনে করছি যে আবার হয়তোবা স্কুলে ভর্তি করে দিবে। আমার পড়ার খুব ছিল ইচ্ছা, কিন্তু স্কুলে গেলাম একদিন, যাওয়ার পরে মাস্টার বলল তুই একটা কলম আর একটা খাতা নিয়ে আসবি। আমার মাকে বলল হলো যে তোর বাবা নাই, তোর লেখাপড়া শিখবো কেটা, আমার ভাইয়েরা বিয়ে করছে, কোনো খরচপাতি দেওয়া যাবে না। এখান থেকে চলে আসলাম, অনেক কান্নাকাটি করতেছি। তারপরে বলল আমার মা চল পাশের বাড়ির নানির বাড়ি আছে একটা, আমার মায়ের বোন, সেই নানির বাড়ি থেকে ঘুরে আসি। সেখানে নিয়ে যে একটা হিন্দুর বাড়ি ছিল, এই পাড়ার নাম হলো হিন্দু পাড়া। এখানে নিয়ে যাওয়ার পরে আমাকে সেই বাড়িতে আবার রাখালের কাজে দেওয়া হলো। আচ্ছা। তো সেখানে যা করলো তার সম্পূর্ণ নিয়ম আলাদা। আমি রাতের বেলা খাবো আলাদা, ঘুমাবো আলাদা। ওই সারাদিন গরু নিয়ে আসার পরে গরু যে ঘর ছিল এই ঘরে আমাকে থাকতে হবে। দেখা যাচ্ছে যে গরুর সাথেই আমি ঘুমাচ্ছি, বড় বড় মশার কামড়ে ঘুম ভেঙে যায়। আবার ফজরের আজান দিলে উঠতে হয় এবং তারা বলে গরুকে ভালো করে খাওয়া। আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, দিনের বেলা যে কোথাও যে একটু ঘুমাবো তাও পারি না। দিনের বেলা মাঠে গরু নিয়ে যে ঘুমাইছি, তো একজন আর পাট খেতে লাগছে, সেখানে আমাকে মাইরে ধরে পাটের সাথে বাঁধা রাখছে, পাট দিয়া, যেটা দিয়ে রশি হয়। সেখানে ডিপ বলে একটা জায়গা ছিল, ডিপের ওখানে বাঁধা রাখছে এবং বাড়িতে খবর দিছে তোমার এইভাবে এইভাবে অপরাধ করছে, তাকে বেঁধে রাখা হয়েছে। সেও যে মারধর করলো, তুই গরু নিয়ে এসে মাঠে ঘুমাস, গরু যদি কেউ নিয়ে চলে যায় আমার দেবো কেটা। তো সেখানে খাবার দিত এরকম ভাবে, সকালবেলা মুড়ি দিত, দুপুরে মুড়ি, রাত্রে ভাত। কিন্তু তারা খাইতো টেবিলে, আমি খাইতাম নিচে বসে। একবার ভাত দিলে একবারই খাইতে হবে, তার বেশি না। মানে তারা আইটাও কোন থালে ভাত দেবে না। মানে আমি মুসলমান আর ওরা হিন্দু ছিল, এই কারণে। আর সেখানে অনেকগুলো ছেলে পেলে ছিল যারা আমাকে, এক মাঠে যাচ্ছি গরু নেওয়ার জন্য, ওই হিন্দুর ছেলেরা যারা ছিল তারা আমাকে ল্যাংটা করে দেখতো যে আমার সুন্নাতে খাতনা হয়েছে কিনা। কয় তুই তো মুসলমান, তোকে ল্যাংটা করে দেখবো, তুই কিভাবে কাটছস, কিভাবে কি করছস। এটা কাটতো, তখন আমি শিক্ষার মারতাম, এটা দাও, আমার লুঙ্গিটা দাও, আমার প্যান্টটা দাও। তারা দিত না, কিন্তু আমি পানিতে যে বসে থাকতাম, তার থেকে ডাকতাম আমাকে এটা দাও। আমি না দিলে এটা উঠতে পারতেছি না। নিয়মিত এই কাজগুলো করতো, কিন্তু আমি তার কোনো প্রতিবাদ করতে পারতাম না, কারণ আমি এখানেই ছিলাম। বাসায় গিয়ে বললে তারা বলতো এটা কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যাই না। আমার মাকে বলতাম, মা শোনে না, কই এইভাবেই থাকতে হয়। 1 বছর যখন পূর্বে তখন তোকে নিয়ে যাব। সেই বাড়িতে আমাকে কাজে দিল 1 বছরে 1000 টাকা। এবং আরেকটা শর্ত দিয়েছিল আমার মাকে, তুমি যদি আমার বাড়িতে তোমার ছেলেটাকে রাখো, তাহলে গ্রামের নতুন চেয়ারম্যান হয়েছে, এই চেয়ারম্যানের দ্বারাই তোমার একটা চাউলের কার্ড করে দিব, যা মাসে 6 ধারা চাল পাবা। এই কারণে আমার মাকে এই প্রস্তাবে রাজি করে ওই বাসাতে কাজে আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা জানতাম না। পরে আমার মা বলতি যত কষ্ট হোক এখানে থাকতে হবে, কারণ এখানে থাকলে অনেক লাভ হবে। আমি মাসে মাসে চাল পাইতেছি, আবার তুমি এখানে থাকতেছ, আর বাড়িতে গেলে তো আমি একটা প্যান্ট বা একটা জামা বা একটা লুঙ্গি তো আমি কিনে দিতে পারবো না, আর তোমারও আয় করতে হবে। আর সেখানে যেটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে আমার কোনো কিছু খাইতে মন চাইলে তারা খাওয়াইতো না, অথচ তারা খাইতেছে, কিন্তু আমাকে দেওয়া হতো না। আমি কোনো প্রতিবাদও করতে পারতাম না, কারণ আমি ছিলাম তাদের বাড়ির চাকর। এখন তারা যা বলবে সেটাই শুনতে হবে। দেখা যাচ্ছে রাত 10টা-12টা বেজে গেছে, নৌকা দিয়ে ওই পারে নিয়ে যাইতে হবে আমাকে। ওই বাড়িতে যাওয়ার কোনো রাস্তা ছিল না। যখন বন্যা এসে যেত, পানি চারিদিকে ভরাট হয়ে যেত, তখন আমাকে রাত 12টা-1টার দিকে ডেকে তুলে বলতো আমার এখন ওই জায়গা যেতে হবে, আমার একটু সমস্যা, তো আমাকে নৌকা দিয়ে নিয়ে যাও। অথচ আমি সারাদিন মাঠে থেকে এসে একটু ঘুমাবো, সে শান্তি নেই। তো সেখানে নিয়ে যাওয়া হলো, সব দিকেই কষ্ট। এখন আমাকে যেতে হচ্ছে মার কাছে বারবার ছুটে, মা এখান থেকে যেভাবে পারে আমাকে বাঁচাও। মা কোনো কথাই শোনে না। মা কয় তুই এটা খালি আজা রাখোস, এখানে থাকলে আমার অনেক লাভ হইতেছে, অনেক টাকা পাবো, অনেক পয়সা পাবো, এটা অনেক লাভ, বুঝিস না, এখানে থাক, যত কষ্ট হোক। তোর তো আর বাবা, তোর তো আর জায়গা জমি দিতেছে না, তোর মার নামে সব লিখে দিছে, এখন আমি তোকে কিভাবে জায়গা জমি করে দেবো? তাহলে মানুষের কষ্ট না করলে তো টাকা পয়সা পাওয়া যায় না, এটা কর। আমি তার কথা মতন সেখানে বছর 13 মাস থাকলাম। 13 মাসে 900 টাকা দিল, একটা লুঙ্গি দিল আর একটা
জামা দিল তাদের পছন্দ, অথচ আমার কোনো পছন্দের কোনো জিনিসই আমি পাইতেছি না। এখান থেকে অনেক বলে কয়ে নানা মামা সবার কাছে বললাম, নানা মামাদেরকে বললে আর শোনে না। বিয়ে করছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, তারা আর আমার কোনো কথা শোনে না। এখন আমার নানা বলতেছে ওকে নিয়ে আয়, ওর অনেক কষ্ট আমি বুঝতে পারতেছি। জায়গা জমি যদি নাও থাকে আমি জায়গা জমি দিব, ওর বাড়ি করে দিব, ওর সব দিব। ওর বাপ নাই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তো আর মরি নাই। এর মাঝখানে তো বাবা আপনার সাথে যোগাযোগ করেন? আর কোনো যোগাযোগ করতেছে না। তার মতো তার চিন্তা করতেছে, আমার চিন্তা করতেছে মা একটু। এখান থেকে মা আমাকে নিয়ে আসলো অনেক দিন পর। আসার পরে কয়েকদিন বাসায় থাকবো, 2-3 দিন থাকবো, অনেক কষ্ট করছি। তো মা বললো যে বাড়িতে থেকে 2-4 দিন খেয়ে লস করিস না, একটু বাইরে যা। কোথায় যাব? চলো আমরা 2 মা ছেলে মিলে শহরে যাই। আচ্ছা, ঠিক করলাম যে শহরে যাব। শহর মানে কোন শহর? এটা রাজশাহীতে। আচ্ছা, যা তুই একটা কাজ করবি, আমি একটা কাজ করব। আমার মা আমাকে নিয়ে গেল রাজশাহী শহরে। যাওয়ার পরে আমার মা এক বাসা বাড়িতে কাজে নিল, আর আমি এখানে হোটেলে। কেউ নিতে চায় না, কই ওকে দিয়ে আমি কি করবো? একটা গ্লাস ভরে একজনকে পানি দিবে, পারবে না। একটা ভালো করে একটা প্লেট ধুয়ে দিবে, তাও পারবে না। ওকে খাইয়ে এটাই লস করে লাভ নেই, আমি ওকে নিতে পারবো না। এরকম 2-4 হোটেল যখন দেখলাম, দেখার পরে এক সময় সন্ধ্যার সময় আর কোনো জায়গা নাই, পরে যা কান্নাকাটি শুরু করে দিলাম, অন্তত আমাকে একটা প্লেট মাজার ব্যবস্থা করে দেন, আমি প্লেট মেজা খাইতে পারবো, অন্তত বেতন টেতন কিছুই দিতে হবে না। এইভাবে লাগার পরে সেখানে আমি প্লেট মাজতেছি। হোটেলে যেগুলো মানুষ খায় সেগুলো প্লেট মাজি। হোটেলের নামটা মনে ছিল? কোন হোটেলে কাজ করলেন ওই সময়? এই সময় একটা ছোট হোটেল ছিল, নাম টাম কিছু নেই, ফুটপাতের মতো জায়গা। মা কি করছিল সেই সময়? আমার মা সেই সময় বাসা বাড়িতে কাজ করতেছে। আচ্ছা, আর আপনি হোটেলে কাজ করতেন? আর আমি হোটেলে কাজ করতেছি। তো হোটেলে কাজ করতেছি এই জন্য যে এখানে থাকলে খাওয়া পাইতেছি, টাকা যেটাই হোক দেবে। এইভাবে আমার মাও এই 8-10 দিন পর পর যে আমাকে দেখে আসতেছে যে কাজটা ঠিক মতো করতেছিস কিনা, কেউ মারে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে গ্লাস ধুয়ে পানি ভালো করে দিতে পারিনি, একজনে গাড়ির মধ্যে সটাস করে একটা থাবড়া বেঁধে, ওই ভালো করে ধুতে পারিস না, ময়লা লেগে আছে। কাস্টমার হোটেলে। প্লিজ একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি, এরকম ছেলে অসংখ্য পাওয়া যাবে। যদিও শিশু শ্রম বাংলাদেশ নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও দেখবেন যে ছোটখাটো হোটেলগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এরকম ছেলে পেলে যাদেরকে পাওয়া যাবে, যারা এরকম একটা গ্লাসে হয়তো ঠিকমতো ধুয়ে এসছে, তাদের হাতের নখের মধ্যে ময়লা, যাদের শরীর থেকে ভ্যাপসা স্মেল বের হয়, গন্ধ বের হয়, যাদেরকে নিয়ে সমাজে চলা যায় না, এরকম অসংখ্য ছেলে মেয়ে পাবেন আপনারা, যাদেরকে হয়তো আমরা দেখেও দেখি না। এরাই এনামুল। এদের বড় হওয়ার পেছনের গল্পটা এই এনামুলের মতো। আজকে যারা শুনছেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখুন যে আপনি কখনো এদেরকে এই সামান্য গ্লাসের একটু ময়লার জন্য গায়ে হাত তুলেছেন কিনা, বা এই যে জায়গাটায় আপনি আছেন, ইমোশনের যে জায়গাটিতে, এই ইমোশনের জায়গা থেকে কখনো ওদের গায়ে হাত তোলা যায় কিনা। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি কখনোই সেটা যায় না। এই যে যায় না ব্যাপারটা, এটা ধরে রাখবেন প্লিজ। আমরা মেসেজ দিতে চাই হ্যালো 8920 থেকে, আজকের পর থেকে শিশু শ্রম নিষিদ্ধ হোক। এবং একই সাথে আমি জানি সেটা সম্ভব না, হ্যালো 8920 কোনোদিনও সেটা পারবে না যদি সবাই সচেতন না হয়, কিন্তু এই মেসেজটা অন্তত দিতে চাই যারা শুনছেন, তাদের মধ্য থেকে একজনও যেন ভবিষ্যতে কখনো কোনোদিন এইসব এনামুলদের গায়ে হাত না তোলে। এবং এই জন্যই বলতে চাই যে হ্যালো 8920 আজকে এমন একজনকে নিয়ে এসছে, আমরা বলি বারবারই যে সমাজের সব মানুষের কণ্ঠ এখানে উঠে আসবে। এবং যে এনামুলকে আমরা নিয়ে এসেছি একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, যার জীবনের গল্প কতটা ভয়াবহ হতে পারে একটু চিন্তা করে দেখুন। কিন্তু এরাই সংখ্যাগরিষ্ঠ। হোটেলগুলোতে গেলে এনামুলদের পাওয়া যাবে, ফুটপাতে এনামুলদেরকে পাওয়া যাবে, যাদেরকে আমরা দেখেও দেখি না। হ্যাঁ, তারপর কি হলো এনামুল? হ্যাঁ, এরপরে আমি এইভাবে মারটার খায়ও ওখানে থাকতেছি। আমার মা এসে দেখে যাচ্ছে যে তোকে কি মারধর করে নাকি। পরে বললাম যে হ্যাঁ, আমি প্লেট ভালো করে মাজতে পারি না, ময়লা থাকে হয়তো বা নখের দাগ থাকে, তো গ্লাস ভালো করে মেজে পানি দিতে পারি না, এই জন্য আমাকে একজনে মারছে। তো কয় যতই মার খার যেটাই কর, তোর ভবিষ্যতের কারণে আমি আসছি। দেখ আমি বাসা বাড়িতে তোর জন্য কষ্ট করে কাজ করতেছি, এখানে থাক। তো এখানে দেখা যাচ্ছে যে আমি রাতের বেলা কাজ করে ঘুমাতে যাব, তো সেখানে ঘুমাচ্ছি টেবিলের উপরে। টেবিলের উপর ঘুমিয়ে থাকতে হবে শক্ত একটা জায়গায়, তো অনেকে দেখা যাইতেছে যে ওই টেবিলে একটা টান দিয়ে নিয়ে চলে যায়। আমি সেখানে ছোট ছিলাম, কোনো প্রতিবাদ করতে পারি না। সকালবেলা এসে হোটেল মালিককে জানালে বলে এটা একটা ব্যাপার হলো, তোরাই তো দিনের বেলা মার খাইতাম, রাতের বেলা ঠিক মতো ঘুম হইতো না। আবার ফজরের আজান দিলে উঠতে হতো, উঠে কাছে যোগ দিতে হতো। তো ওখানে কিছু সন্ত্রাসী ছিল, যাদের আমি নাম গোপন করব না। একজন ফাইসাল, একজন অনি, আর একজন অপু।
এই তিনজন আমাকে নিয়মিত ফলো করতো যে এই ছেলেটাকে খারাপ কাজে লেলিয়ে দিব, ওকে দিয়ে আমরা খারাপ কাজ করাবো। আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে আমি আমার বাবার মতো কখনো হব না। চমৎকার। তখন থেকে আমি বুঝতে পারতেছি যে আমার বাবা যেটা যেটা করছে আমি সেটা সেটা করবো না। তো এখন দেখতেছি যে এখানে এরা নিয়মিত আমাকে নিয়ে যাচ্ছে, বলতেছে তুই কি খেতে পছন্দ করিস। একটু জানতে চাই এনামুল, এরা কি আপনার দোকানের কাস্টমার ছিল? এখানে কাস্টমার ছিল না, নিয়মিত এসে খেয়ে যায়। আচ্ছা। ওখানে একটা ক্লাব ছিল, ওরা সবসময় ক্লাবে আড্ডা মারতো। তো এখানে নিয়মিত আমাকে বলা হচ্ছে যে তুমি কি খাইতে পছন্দ করো। আমাকে হাত করতে চাইতেছে, জি, কিন্তু আমি হতে চাচ্ছি না। ওরা হাত করতে চাইছে এই কারণে যে একে দিয়ে একটা বড় কিছু করাবো, ওকে সন্ত্রাসী টাইপের নিয়ে যাব, ওকে একটা আমাদের মতন মাস্তান বানাবো, ওকে দিয়ে হিরোইন পাচার করাবো, ফ্যান্সিডিল পাচার করাবো, ওর হাতে অস্ত্র তুলে দিব, ওকে অনেক টাকা লোভ দেখাবো। এখন আমাকে এসে জিজ্ঞেস করালো তুই এখানে কয় টাকা দিনে কাজ করিস। খুব লম্বা জড়াই বলতেছে। আমি বললাম যে এখানে সারা দিনে কাজ করলে প্লেট মাইজা এবং এদের সমস্ত হুকুম মাইনা আমাকে সারা দিনে খাওয়া এবং 10টা টাকা দিত, মাসে 300 টাকা। 300 টাকা তোকে একদিনে 100 টাকা দেবো, একটা কাজ করে দিবি। তো কি কাজ? তো বললো এটার ভিতর যেটাই থাকুক কাউকে বলবি না, কাউকে দেখাতে পারবি না। আচ্ছা আগে এটা জানতে হবে এটা কি। কই অত জানার দরকার নেই, তোর টাকার দরকার, তোরা টাকা দেবো, এটা করবি। তা আমি বলতেছি যে এটা না জেনে আমি করতে পারবো না। ওটার ভিতরে কি থাকবে, ওটা কি করতে হবে? ওটার ভিতরে হিরোইন থাকবে, হ্যাঁ, ওটা কি একটা বিস্কিটের কার্টন। হ্যাঁ, এইটা ওরা রিক্সাতে যাবে, আমি তাদের সাথে সাথে যাব পিছে পিছে। আচ্ছা, কিংবা এই জিনিসটা আমি নিয়ে যাব আগে আগে, ওরা পিছে পিছে যাবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় ওরা পিছে চলে যাবে, সমস্যায় পড়বো আমি। এটা ওদের বলায় যে টাকা দিব বিনিময়ে তোকে 100 টাকা। এটা আপনি একটা জায়গায় পৌঁছাইতে আসবেন, হ্যাঁ, তাই তো? বলতিছে তুই সারাদিনে কাজ করলে 10 টাকা পাস, আমি এই কাজটা করে দিয়ে 100 টাকা দেবো। তো টাকার প্রতি আমার লোভ আছে যে এত কষ্ট করতেছি, এখন একটা আমার কিছু করতে হবে। তো আমি প্রথম দিন নিয়ে গেছি, আমাকে দেওয়া হলো, এটা বোঝানো হলো। তো আমি দেখলাম যে সেই সময় আটার মতো ছিল, ছোট ছোট প্যাকেট। তো আমি দেখতেছি এটা কি, আমি এটা বুঝতাম না যে এটা কি। বিস্কিটের কার্টনের ভিতর ভরা হলো এবং এটা বললো যে সাহেব বাজার 0 পয়েন্ট, এখানে এই দোকান আছে, সোজা এই রোড দিয়ে যাবি, এই দোকানে যা, এখানে একটা পানের দোকান আছে, এই দোকানে দিয়ে আসলে তুই 100 টাকা পেয়ে যাবি। রাজশাহী সাহেব বাজার। হ্যাঁ, 0 পয়েন্টের মোড় ছিল সেটা। জি, আমি এটা সব চিনতাম আর কি, এখানে 1 বছর হয়ে গেছে এর ভিতরে। তো আমি বলতেছি এটা করতে পারবো না। প্রথম দিনে 2-3টা চট থাপ্পড় দিছে, কিন্তু তারপরে আমি রাজি হইনি, যেটা কি এটা আমার যাই না, তারপরে যাইতে হবে। তা আমি আমার হোটেলের মালিকের কাছে এসে বললাম যে এরকম এরকম ঘটনা। কয় তোরে ওরা হাত করতে চাইতেছে, যে প্রথমবারই যে মায়ের খাইছ রাজি হোস নাই আর হবি না। এখন প্রতিদিনই আসতো যে এই কার্টুন ওকে দিয়েই পোষাবো, ওকে এই লাইনে নিয়ে আসবোই। ওদের চিন্তা ভাবনা একটাই যে ওকে খারাপ পথে নিয়ে যাবই। আপনি তো বলছিলেন বোধহয় একদিন বোধহয় পৌঁছে দিয়েছিলেন। একদিন পৌঁছায় দিছি, 1 মাস পরে যে একদিনে আমি পৌঁছাবো। আমি ওদেরকে বললাম যে এই যে এটা নিয়ে যাবো, এরপরে কোনোদিন আর যাইতে পারবো না, 100 টাকা দেন বা না দেন। তো আমি সেখানে পৌঁছায় দিয়ে আসার পর ওরা খুব খুশি যে একে দিয়ে এই কাজ হবে। 100 টাকা দিল। 100 টাকার পরে আমি ওদের কাছে টাকাটা ফেরত দিয়ে বলছি আমি এটা কোনোদিনও করতে পারবো না। তো ঠিক আছে, তোকে আরো বেশি টাকা দেবো, আজকের টাকাটা ফেরত দেওয়া যায়, এর বিনিময়ে তুই যা চাবি তাই দিব। এখন আমি হোটেলের ভিতরে অন্য স্টাফ যারা ছিল, বয়সে বড় ছিল, তাদের সাথে বলতাম যে আমাকে এটা এটা করাইছে, কই এরকম চেষ্টা আমাদেরকেও করাইছে, তুই এই কাজে যাস না, এই কাজে গেলে ফাইসা যাবি, তোর মাকে মা ডাকার মতন আর কেউ থাকবে না দুনিয়াতে, তুই পুলিশের হাতে ধরা খাবি, তোর মা তো বাসা বাড়িতে কাজ করে, কিভাবে তোকে বাঁচাবে পুলিশের হাত থেকে, তুই এই কাজে যাস না। রোজ মারধর করতেছে, তারপরে আমি যাইতেছি না, যে একদিন ভুল করছি আর যাব না, যেটাই করুক আমাকে যাইতে পারবো না এখানে। এবার আমার মা মাঝে মধ্যে এসে দেখে যাইতেছে, এখন বলতেছে তোর কি কোনো কষ্ট হয়? আমি বলতেছি যে আমার কোনো কষ্ট হয় না, ওই মারধর এটা আমি গোপন করতেছি। মা যদি শোনে কষ্ট পাবে, আর এখানে কাজ দিচ্ছে অন্য জায়গা দিচ্ছে না, এখানে থাকলে হয়তো কিছু হবে, আর না একবার করছি মারধর যেটাই করুক। প্রতিদিন হয়তো একদিন এসে একটা চট দেয়, একটা গালের উপর একটা থাপড়া দেয়, চুল ধরে টানাটানি করে, কান ধরে টানাটানি করে। এগুলো কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না, এত কত কষ্ট করছি এটা মনে হয় না। তো এইভাবে 2 বছর চলে গেল। 2 বছরের ভিতরে আমি নিয়মিত বেতন পাচ্ছি 300 টাকা মাস হিসাবে বছরে। আমার দেখা যাইতেছে 12,000 টাকার মতো মনে হয় হয়েছে। জমা ফেলছেন? হ্যাঁ, জমা ফেলছি। আমি কখনো শখ করে কিছু কিনে খেতেন না? আমার যেটাই মন চায় আমি কিনে খাই না, কারণ আমার বাবা আমার ভবিষ্যৎ নষ্ট করছে, আমার মা এখন চেষ্টা করতেছে, এর ভিতর যদি টাকা পয়সা নষ্ট করি
তাহলে মা হয়তো বকাবকি করতে পারে। কোনো জিনিস খাইতে মন চাইলেও আমি খাইতেছি না, যে আমাকে আমার মতো ভাবে বাঁচতে হবে, আমার বাবার মতো হতে হবে না। তো একটা সিগারেট ধরাতে চাই তার মুখে, তুই একটা সিগারেটে টান দিবি 100 টাকা দিব, কিন্তু আমি জানি যে আমার বাবাই সিগারেট খায়, আমি এটা খাবো না। সেই সময় বললো, আসলে এনামুল তুই যেটা করতেছিস সব ভালো, আমার হোটেলের মালিক বলতিছে, জানি না তোর উন্নতি হবে জীবনে। এইভাবে 2 বছর কেটে যাওয়ার পরে আমার মা আমাকে এসে বলল যে তোমার টাকা আর আমার টাকা মিলে মনে হয় 22,000 টাকা হয়েছে। আচ্ছা, এখন আমি তোমার নানার বাড়িতে যাব, যাই একটা জায়গা জমি কিনে একটা বাড়ি করব। তো নানা যে জায়গা জমি তোরে দিবার চাইছে, বাড়িঘর করে দিতে চাইছে, এটা নাও দিতে পারে, কিন্তু আমার নানা 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো মানুষ ছিল, তার উপর আমার একটা বিশ্বাস ছিল। তো আমার মা এই কথা বললো যে টাকা পয়সা হয়েছে, এখন একটা জায়গা জমি কিনে হয়তো বাড়ি করা যাবে, অন্তত না হলে একটা জায়গা কিনে রাখি, পরে বাড়িঘর করবো, আরো টাকা আয় রোজগার করে। সম্পূর্ণ টাকা নিয়ে আমার মা আমার নানার বাড়িতে গেল। যাওয়ার পরে আমাকে কিন্তু সন্ত্রাসী প্রতিদিন এরকম দিতে আছে যে আমাদের লাইনে আয়। এবার টাকার অঙ্কটা বাড়ায় দিতে চাইলো, যে একটা করে প্যাকেট পৌঁছায় দিলে এখন তোকে 500 টাকা করে দেওয়া হবে। আমার টাকার প্রতি লোভ হচ্ছে, কিন্তু আমি যেতে পারতেছি না। হোটেলের ছেলেপেলেরা আমাকে বোঝাচ্ছে যে এই পথে গেলে তুই তোর বাবার মতো হয়ে যাবি। আচ্ছা, আমি অলরেডি বলে ফেলাইছি তাদেরকে যে আমার বাবা এরকম এরকম। শুনে কার জীবন কিরকম, তো তারা খুব কান্নাকাটি করতো, আমিও কান্নাকাটি করতাম, তারা হেল্প করতেছে এক হিসেবে। এর ভিতরে আমার মা বাড়িতে যাইয়া আসতেছে না, বাড়িতে টাকা পয়সা নিয়ে গেছে কিন্তু নিয়ে গেছে আর আসতেছে না। প্রিয় স্টোরি কি হলো? আমার মা যে আসতেছে না, আমি এখন চিন্তা করছি যে আমার মা আসে না কেন। মা এসে তো মাসে মাসে এসে আমাকে 8 দিন 10 দিন পর পর মানুষের বাসায় যেত কাজ করে, একটা কাজ করে এসে আমাকে দেখে যাইতো। তো আমি এখানে আসি, তো থাকতে থাকতে এর ভিতরে আমাকে একদিন বলা হলো তোকে 500 টাকা দেওয়া হবে না, তোকে 1000 করে টাকা দেওয়া হবে, কিন্তু একটা করে কার্টুন তুই যে ওখানে প্রতিদিন রাতে পৌঁছা দিয়ে আসবি। ও মাই গড, ইটস আ বিগ ট্র্যাপ। অনেক বড় লোভ, অনেক বড় লোভ দেখালো। আমি একটাই কথা জানি, পারবো না, যত টাকাই হোক আমি যাব না। তো একটা কার্টুন গেলে 1000, তো আমার মা যদি শুনে হয়তো পাঠাইতে পারতো, যে দিয়ে আসলে তার কেউ দেখে না, তাছাড়া ওরা পিছনে পিছনে যায়। হোটেলে যারা ছিল তারা বলতেছে এই কাজে গেলে কিন্তু পুলিশে ধরা খাবি। তো আমি বললাম যে আমি আর যাইতে পারবো না, কারণ এই কাজে গেলে আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না, আমি হয়তো বা পুলিশে ধরা খাবো, তখন আমাকে ছাড়াবে কে। সেই সময় আমার হাতে একটা রিভলভার তুলে দেওয়া হলো, আমাকে বলা হলো পুলিশ যদি তোকে তাড়া করে তুই 6টা গুলি আছে মেরে শেষ করে দিবি, কার্টুন ছাড়বি না। এই যে পাউডার গুলা, যেগুলোকে আপনি হিরোইন পরে জেনেছেন, আপনি একটু আমাকে বলবেন যে কি পরিমাণ পাউডার থাকতো ওখানে? ওখানে ছোট ছোট প্যাকেটে কতগুলো থাকতো আনুমানিক? এটা বিস্কিটের প্যাকেট ভরা, একদম পুরা বিস্কিটের প্যাকেট ভরা, পুরা বিস্কিটের প্যাকেট ভরা। তার মানে এটা তো মূল্য অনেক, মূল্য অনেক অনেক। কিন্তু ওরা যে পিছে পিছে যাইবে আমার সাথে, যদি পুলিশ দেখে তো একটা চালান ধরা খেলে আর কয় টাকা খায় তাদের কথা, কিন্তু তারা তো ব্যবসা করতেই থাকবে। ওটা অনেকবার ধরা খাইছে, কিন্তু তারপরে বলতিছে যে একটা প্যাকেট পৌঁছাইতে পেলে অনেক টাকা, এর ভিতরে 1000 টাকা দিলে তো ওদের লস হচ্ছে না, এই কারণেই দিতে চাই। আর এই কারণে আমার হাতে একটা অস্ত্র তুলে দিল। আমার মা বাড়িতে গেছে, আসতেছে না, আর আমি এদের ফাঁকে এদের ভিতরে পড়ে যাচ্ছি, এদের সাথে ধরা খাই যাচ্ছি, মানে টাকার লোভ বেশি দেখাইতেছে। এখন এক পর্যায়ে আমি যাবই না। রাতের বেলা বললো আজকে তোর শেষ চান্স, আজকে রাজি হবে কিনা জানি না, তো না রাজি হলে আমাকে বলতেছে তোর কপালে অনেক দুঃখ আছে। তো আমার হোটেলের মালিক রাত 10টার সময় দোকান বন্ধ করে চলে যায়। তারা রাত ঠিক 11টার সময় এসে ডাকলো, আমি টেবিলের উপর ঘুমিয়ে আছি, ওরা বলতেছে যা আজকে শেষ চান্স। এটা কি রাতের বেলা দিতে হতো? রাতের বেলা, এটা শেষ চান্স, মানে হোটেলের পোলাপান বলতেছে এটা শেষ চান্স, যতই টাকার লোভ থাকে তুই না করে দিবি, আমরা সাইটে আসি। তো তারা 3 জনে নিয়ে যা বোঝাইতেছে আসলে কারণটা কি, তুই যাস না কেন, 100 টাকা দিলে মানুষ চলে যায়, তা আপনি তাদেরকে দেন, আমি যাব না, এখানে আমার যাওয়া সম্ভব না। তার ঘটনা কি, তা আমার জীবনের ঘটনা এ পর্যন্ত আমি যেটা বলে আসলাম তাদের কাছে বললাম। কয় এবার খাইছে ধরা, তোর টাকার দরকার, তোকে যাইতেই হবে, তোর বাবা নাই মা নাই, ওগুলো ফালা দে, সব এসবের দরকার নাই, তুই আমাদের লাইনে আয়, 1 বছরের ভিতরে বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে। আমাকে এত বড় লোভ দেখাচ্ছে, কিন্তু তারপরেও আমি রাজি হই না। রাজি হওয়ার না কারণে তারা সর্বপ্রথম আমাকে গামছা দিয়ে মুখ বাঁধছে, যে একটা কথাও বলা যাবে না, ও আর কোনো কথা শুনবে না, ওকে মাইরে শেষ করে দেবে। তাছাড়া এই ঘটনা একদিন যে দিয়ে আইছে দোকানে, এটা সবার কাছে বলে দিবে, মাইরা শেষ করে দেওয়া হোক। ফাইসাল বলতিছে মাইরা দিলে সমস্যা হবে, হোটেলের আর পোলাপান আছে, ওরা বলবে যে ও ডেকে নিয়ে গেছে,
কয়জনক ধরবো, সাক্ষী দিবে এরা, এদেরকে আমরা রাজি করাবানি, একও পারতেছি না। তো এর ভিতরে আমাকে বলা হলো যে আগে ওকে মারধর করে দেখ রাজি হয় কিনা। তারপরে সেই দিন আবার বলতেছে 1000 টাকা নগদ, একটা রিভলভার, এটা তোর কাছে সব সময় থাকবে, তুই আমাদের লাইনে চলে আয়, শেষবারের মতো বলতেছি। তাই আমি বললাম যে এই কাজ আমি করতে পারবো না, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আমি যদি পুলিশের কাছে দাঁড়াকে যাই আমার মাকে মা বলার মতো কেউ থাকবে না। আমি তো এই কথা বলার পরে কোনো মতেই শোনে না, এক পর্যায়ে আমাকে মার শুরু করলো। আমি এতটুকুই জানি যে আমাকে এইভাবে মারছে যে গামছা দিয়ে প্রথমে মুখ বাঁধছে এবং বাইন্দা আমার বুকের উপর লাত্তাইতেছে, পায়ে বোট জুতা, বুকে লাত্তাইতেছে ডাইন সাইডে বেশি। তো 4-5টা লাত্তি খাওয়ার পরে আমি ওই গামছার ভিতর দিয়ে ফাঁপড় লাগার মতো কথা বলতে পারতেছি না, চিৎকার দিতেছি। তারা সেই চিৎকারে কোনো সাড়া না দিয়ে মাথার উপর আবার একটা রিভলভার দিয়ে বাড়ি মারার পরে আমার আর হুঁশ নেই, আমি আর বলতে পারবো না যে আমার কি হয়েছে। তো সেখান থেকে নিয়ে যে ড্রেনের ভিতর ফেলা দিছে। এই কথাটা আমি পরে শুনছি, যে ছেলেরা আমাদের সাথে ছিল হোটেলের, তারা বললো যে তোকে ড্রেনের ভিতর থেকে নিয়ে যা, আমরা হাসপাতালে ভর্তি করাইছি। হাসপাতালে ভর্তি করার পরে সেখানে চিকিৎসা চলতিছে। এর ভিতর আমার হোটেলের মালিক তো খবর পাইছে, সে সেখানে গেছে এবং ফাইসালের বাপ ছিল ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ক্লাবের পাশেই বাসা। তার বাপের কাছে বিস্তারিত ঘটনাটা যখন আমার বলল আমার হোটেলের মালিক, তো বলল ওর খরচা পাতি আমি দিব আর এর বিচার আমি নিজে হাতে করব। বলার পরে আমাকে মেডিকেলের খরচ সেই সময় হয়তো 7000 টাকার মতো দিয়ে ফাইসালের বাপ হাফ চিকিৎসা করায় নিয়ে আসছে, মানে কোন রকমের সুস্থ, যাতে ও বেঁচে যায়। ও হোটেলে যায় কোন রকমে খালি দাঁড়াক, মানে হোটেলের ভিতর ঘোরাঘুরি করুক কিংবা প্লেট মাজার কাজটা আমি ধরিয়ে দিই। হাফ চিকিৎসা, ডাক্তার বলতেছে ওকে নিয়ে যাওয়া যাবে না, ওকে ছাড়তেই হবে, না জেনে ওর মা কবে চলে আসে। হোটেলের মালিকও বলতেছে তুমি বাসায় চলো, তোমার মা যদি কবে চলে আসে আমাকে দাবি করে বসে আমার ছেলেটা কই, আমি তোমাকে দিতে পারবো না, ওর সমস্যা হবে, তুমি আপাতত যাইয়া কদিন রেস্ট করো বা আরাম করো। এইভাবে আমার মা তখনও আসতেছে না। এখন আমার যে ডাক্তার বলে দিছে যে তুমি টিউবওয়েল চাপতে পারবা না, তারা কিন্তু আমার বুকের ছবি তুলছে কিন্তু আমার দেখাই নাই, আর আমি সেই সময় বুঝতেছি না যে আমার কি হয়েছে। আমি এতটুকুই জানি যে আমার মারা হয়েছিল, আমি সুস্থ হয়েছি, কিন্তু আমি যে পুরোপুরি সুস্থ হই নাই এটা ওরা জানতেছে, আমি জানি না। বললো যে তুমি টিউবওয়েল চাপবা না, এক এই ডান হাতে ভারী কোনো জিনিস চাড়বা না, মানে ওয়েট কোনো হাতে নিবা না। তো কেন নিব না এটা প্রশ্ন করি নাই, তো হয়তো আমার ভালোর জন্যই বলতিছে। তো আমার হোটেলের মালিকও বলতিছে তুই আর প্লেট মাছবি কিন্তু টিউবওয়েলে চাপ দিবার যাবি না, টিউবওয়েলে চাপ দিলে হয়তো তোর সমস্যা হতে পারে, তুই এখন পুরোপুরি সুস্থ হইস নাই। তো আমি প্লেট মাজা শুরু করলাম, একটা টুলের উপর বসে থেকে প্লেট মাজতেছি, আর আমাকে অন্য কোনো ভারী কাজ দেওয়া হয় না। আর আমি বুঝতেছি যে আমার সমস্যা হচ্ছে, আমার বুকের ডান সাইডে লাগে, ব্যথা করে, বা শুতে গেলেও ব্যথা করে, কোনো জিনিস ভারী চাটতে গেলে ব্যথা করে, আমি বুঝতে পারতেছি। তো আমি চিন্তা ভাবনা করতেছি এরা যে খরচ দিছে, দেওয়ার পরে আমার এ পর্যন্ত নিয়ে আসছে, আমার মার কাছে তো অনেক টাকা আছে, আমার মা আসলে অন্তত আমি বলবো যে আমার যে কোনো কারণে আমার এই সমস্যাটা হয়েছে, তা আমার একটু টাকা পয়সা দিয়ে অন্তত চিকিৎসা করান। তো আমার মা তার 1 মাস পরে আসছে আমার কাছে। আসার পরে বলতেছে তোর নানা বাড়িতে মারা যাচ্ছে, চল। তো আমি আমার নানাকে ভীষণ ভালোবাসতাম, নানারা মামারা লেখাপড়া করে, তো গেলাম তার সাথে। যাওয়ার পরে আমাকে নানার বাড়িতে না উঠাইয়া অন্য এক পাশের বাড়িতে উঠালো, নানা মারা যাচ্ছে আমি সেখানে যাব, এখানে কেন, তো এখানে বস, কাম আছে। পরে সেই বাড়িতে আমি তাকেও নানি ডাকতাম, তো নানি কি ঘটনা, আমার নানা বলে মারা যাচ্ছে, আমাকে এখানে এসে বসালো, তো এখানে বস, বিস্তারিত আমি বলতেছি। তো তোর মা যখন এখানে আসছে টাকা 22,000 নিয়ে আসছে, আসার পর একটা জায়গা জমি কিনবে, বাড়ি ঘর করবে, আলাপ আলোচনা করছে আমাদের সাথে, কিন্তু তোমার মা বাবা এখানে এসে একটা ঘটনা ঘটাইছে। আমি বললাম কি ঘটনা ঘটাইছে, তো অত্যন্ত দুঃখের সহিত আমি বলতেছি যে আমার মা আবার আর একটা বিয়ে করছে। দিস ইজ কল লাইফ। সারাটা জীবনের পরিশ্রম, এই ছেলেটা ছোটবেলা থেকে শুরু করে সারাটা জীবনের পরিশ্রম, এই পরিশ্রমটা কোথায় গেল? দিস ইজ কল লাইফ। ওকে, তারপর আমার নানি বুঝাইতেছে যে বিয়ে করে ফেলছে। এই কথা বলার পরে আমি অনেক কান্নাকাটি করতেছি যে আমার বাবা যেই পথে গেল, আমার মাও সেই পথে গেল, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, আমার কেউ নাই। এখন নানা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে লজ্জার জ্বালায়, মামারাও কেউ নাই, এই কারণে আমার মা ওখানে নিয়ে যায় না। পরে আমি নানির সাথে দেখা করলাম, আমার নিজের নানি। নানিকে বললাম কি ঘটনা, আমি এটা শুনতেছি, আর আমার কি হলো।
কয় তোর নানা মামারা এই লজ্জাতে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে, এখন আসে না। রাত হলো, রাত হওয়ার পরে শুনছে যে এনামুল আসছে বাড়িতে, তারা ফিরে আসলো। আসার পরে আমাকে অনেক জড়িয়ে ধরে কাঁদতেছে, আমিও কাঁদতেছি যে আমার কি হলো, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমার তার কেউ রইল না, অবশিষ্ট বাবা মা। আমার নানা বলতেছে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে বলছি না তোকে জায়গা দেবো, জমি দেবো, বাড়ি করে দেবো, তুই বড় হচ্ছিস, ওখানে আবার চলে যা। আমি চলে গেলাম। যাওয়ার পরে আমার মা আর আমার সাথে যোগাযোগ তো করেই না, আমি আমার মার সাথে কথাও বললাম না। এখন চিন্তা করতেছি আমার বাবাও নেই, মাও নেই, এখন আমার ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে। তো আমি যে চিন্তা করব যে আমি ওখানে গিয়ে খারাপ হব না, আমি ওই হোটেলে পেলেন মাঝে কাজই করব। তো শুক্রবার করে ছুটি দিত হাফ বেলা, 15 দিন পর পর। একদিন এখন নির্জন জায়গায় গিয়ে আমি কান্না করতেছি, এগুলো সব ছোটবেলা থেকে সব কথা মনে হয়েছে। হওয়ার পরে আমি অনেক কাঁদতেছি, কেউ নাই। তো পাশ দিয়ে একটা মহিলা যাচ্ছে, ছোট একটা বাচ্চা কোলে, আর একটা লোক যাচ্ছে হেঁটে হেঁটে। তো কাঁদতেছো কেন? এমনিতে কাঁদতেছি। তো কেন কাঁদতেছো? তুমি এমনিতে এত জোরে কাঁদতে পারো না, এইভাবে কাঁদতে পারো না, বুক টুক ভিজে যাচ্ছে, জামা টামা ভিজে যাচ্ছে, তোমার কিছু একটা হয়েছে, শুনবেই তারা। তা আমি তাদেরকে বলতেছি আমার এই ঘটনা ঘটে গেছে, আমি কার কাছে যাব, কোথায় যাব? তো সেই মহিলাটা বললো যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। বলার পরে বলতিছে মা এমন, বাবা এমন, এরকম বাপ মায়ের কাছে যাবি না, আমি তোর আপা লাগি, আজকে থেকে তুই আমার আপা মনে কর। তো আমি তাদেরকে আপা মনে করতেছি, নিজের ভাই বোন তো আমার নাই, এখন আশেপাশে কেউ নাই। তা আমি তাদেরকে দুলাভাই এবং আপা ডাকলাম। তো তারা আমাকে যথেষ্ট পরিমাণে বাসায় নিয়ে যে অনেক বুঝাইলো যে তুমি যেখানে যে কাজটা করতেছো সেখানে সেই কাজটি করো, এবং টাকা পয়সা একটা ব্যাংকেই হোক কি যদি আমাদের কাছে বিশ্বাস করতে পারো আমাদের কাছে রাখা হোক। তো আমি খুব বিশ্বাস করতেছি তাদেরকে, যে আমার তখন হোটেলে আর 10 টাকার দিন নাই, তখন একটু বাড়ছে, তখন এক সময় 20 টাকা হয়েছে আর 25 টাকা হয়েছে। সারাদিন কাজ করলে 25 টাকা দিন পাওয়া যাইতো আমার, এবং সেখানে আমি এই কাজগুলোই করতেছি। কিন্তু সে একটা জিনিস ভালো দেখাইছে যে আমার কাছ থেকে আর ভারী কোনো কাজ করে নেয় না, এবার আমার সামনে দাঁড় করাইছে। বসে থেকে খায় খেয়ে সেই সময় আমি একটু মোটা হয়ে গেছি। তো শরীরে যে অসুস্থ আছে এটা বোঝা যায় না যে ওর অসুস্থ, কিন্তু ওরা বুঝতে পারে, যে আমিও বুঝতে পারি যে আমার বুকের এই ডান সাইডটা লাগতেছে, বুকের উপরে যে জায়গাতে ওরা লাথি মারছিল সেই জায়গাতে। আমাকে সামনে দাঁড় করানো হলো যে সিঙ্গাড়া, পুরি, পরোটা এগুলো মানুষের কাছে তুমি শুধু প্লেটে উঠায় দিবা, কেউ যদি পলি ব্যাগেতে চাই, পার্সেল যেটা বলতাম, এটা তুমি দিবা তাদেরকে। তো আমার আরামে কাটতেছে, আর টাকা পয়সা আমি একদম নষ্ট করতেছি না কোনো কাজে না। একটা ভালো জিনিস খাবার চাইলো, মন চাইলো, আমি খাইতাম না। এবং শুক্রবারে ছুটি দিলে বৈকালে অনেকে সিনেমা দেখতে যাইতো বড় পর্দায়, আমি কখনো যাইতাম না। এবং আমার ছুটি দেওয়ার পরে আরো 15 টাকা করে টাকা দিত, যে 14 টাকা বা 12 টাকা বা 13 টাকার টিকিট, একটা সিনেমা দেখে আসিস, মন ভালো থাকবে। আমি বললাম আমার আর মন ভালো কি, আমার এইভাবেই ভালো লাগে, একা থাকতেই ভালো লাগে, আর মন খারাপ লাগলে আবার বাসায় যায়। তারা আমাকে খুব আদর যত্ন করতেছে, তারা বুঝায় আর কি সবসময় যে তুই টাকা পয়সা নষ্ট করিস না, টাকা পয়সা 1000 যখন হয় আমাদের কাছে রেখে যাস। তারা একটা ব্যবস্থা করলো, মাটির একটা ব্যাংক কিনলো, কিনা বললো যে এই যে এটা মনে কর যে তোর সরকারি ব্যাংকে রাখা আর এই ব্যাংকে রাখা একই কথা, তুই যখন বাড়ি চলে যাবি তখন আমাদেরকে বলবি এই ব্যাংক ভেঙে টাকা তোদেরকে দিব, টাকা নিয়ে নানার বাড়িতে যায় জায়গা জমি কিনে বাড়ি করবি, যদি মন চায় আমরাই তোকে পৌঁছায় দিব। এই আশ্বাসটা সবসময় দিত। তো এখানে থাকতেছি, আনন্দে এখন আছি, খুব ভালো লাগতেছে। সামনে দিছে, সবাই খুব মোটা হয়ে গেছে, শরীর খুব আদর যত্ন করতেছে, যে তুই দেখতে ভালো। আমার দেখতে ভালো হলে কি হবে, আমার শরীরে কোনো ক্ষত বিক্ষত চিহ্ন নেই, কিন্তু মনের ভিতর প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত আঘাত আছে আমার। তা আমি কাউকে ভুলে বোঝাতে পারতেছি না, কিন্তু আমার মাও তো বুঝলো না, বাবাও তো বুঝলো না। এখন আপা দুলাভাইটা বুঝতেছে। এখন আপা দুলাভাই শুক্রবার করে আসতো, সে ছুটি না থাকলে দেখা করে যেত, এবং মাস শেষে আমাকে বলতো টাকা পয়সা নিয়ে যা, অবশ্যই জমাস, নষ্ট করিস না। তো আমি এই সময়টা টাকা পয়সা এত ভালোবাসতেছি যে আমি কোনো গায়ে পোশাক কিনতেছি না, একটা প্যান্ট কিনতেছি না, একটা জামা কিনতেছি না, একটা গেঞ্জিও কিনতেছি না। সমবয়সী যারা আছে তাদেরকে বলতাম ভাই আসলে আমার এরকম, আমার যদি একটা গেঞ্জি দিতেন আমি পড়তে পারতাম, যদি আমার একটা প্যান্ট দিতেন আমি পড়তে পারতাম। অনেকে দিচ্ছে আমার, কিন্তু আমি কিনে পড়তাম না। আমার টাকা পয়সার উপর লোভ, কিন্তু অসৎ পথে না। মানে আপনি জমাই দেন যে যদি আমার একটা বাড়ি হয়, যদি আমার একটা মাথা গোজার ঠাই হয়, হ্যাঁ আমি
জমাইতেছি তাদের কাছে। এটাকে আপনি লোভ বলবেন না, এটা একেবারে যুক্তিযুক্ত চাওয়া। কিন্তু সেই যুক্তিযুক্ত চাওয়া যে আপনি এই বয়সে এরকম একটা সিচুয়েশনে থেকে বুঝতে পেরেছেন, ও মাই গড। ওকে, তারপর আমার এইভাবে 4 বছর থাকলাম সেখানে। 4 বছরে একদিন যে দেখলাম যে আমার কত টাকা জমা হয়েছে, তখন আমি তাদেরকে রেখে আসতাম কিন্তু কোনো হিসাব করতাম না। তারা তো জানি যে এটার ভিতরেই রাখছে এবং আমি নিজেই রেখে আসতাম। তো এক সময় 4 বছর পরে ভেঙে দেখা হলো 15,000 টাকা হয়েছে। টাকা আরো বেশি হওয়ার কথা আমি জানলাম, তারপরে 15,000 হয়েছে। যা হয়েছে হয়েছে, এটাই মনে হলো আমার যে এটাই অরিজিনাল। 4 বছর পর একটা ছেলের ইনকাম হচ্ছে 15,000 টাকা, এবং এই 15,000 টাকার পেছনে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ ত্যাগ থাকতে পারে, দিস ইজ রিয়েলি আনথিঙ্কেবল। এবং বাংলাদেশের একটা খেটে খাওয়া মানুষের জীবনের গল্প আপনি চিন্তা করতে পারেন যারা শহরের বুকে বসে শুনছেন আজকে। ওকে, তারপর 15,000 হয়েছে। তখন আমি বললাম যে এই টাকায় হবে না, আমার আরো টাকা লাগবে। আমি এখানে আরো 1 বছর থাকলাম, তখন আমার বেতন 30 টাকা করছে। আচ্ছা, এখন মাসে 900 টাকা হচ্ছে। এক্সট্রা আরো বোনাস পাইতেছি। বোনাস পাইতেছি মানে কেউ খুশি হয়ে 2টা টাকা দিয়ে গেল, আমি আর কার দেই না, কারো কার খরচও করতেছি না। কেউ বলতেছে 2 টাকার চকলেট এনে খা, জীবনে কোনো কিছু কিনে খাস না, যেটাই বলেন আমি খাবো না। আমি এই 2 টাকাও জমা করতেছি। এরকম দিনে প্রতিদিন 6-7 টাকা বোনাস পাইতাম, সেগুলোও জমাচ্ছি। 22,000 টাকা যখন হয়েছে তখন আমার 5 বছর পরে গেছে। এই হোটেলে আমি এখন বাড়ি যাব। 2004-এর শেষের ঘটনা, 1999 থেকে 2004-এর শেষের ঘটনা। এই পর্যন্ত আমার এতটুকু গেল। এখন আমি এই টাকা পয়সা নিয়ে নানার বাড়িতে যাব, একটা জায়গা জমি কিনে বাড়ি করব। ছোট ঈদের 2 দিন আগে আমরা বলা বলি করলাম এবং যে আমরা যাব বাড়িতে, টাকা পয়সা দিয়ে আমাকে পৌঁছা দিবেন। আমার আপাকে বলে আসলাম, কই এতদিন তোরে গেছে, সারা জীবন তো মানুষের পোশাক পরলি, জীবনে তো কোনোদিন পোশাক কিনে পড়িস নাই, তোরে ঈদে যাওয়ার সময় একটা মার্কেট করে দিব। ঈদের 2 দিন আগে বাড়ি যাব, তো তুই কালকে সকালবেলা আসবি। এর ভিতরে আমি বাড়ি যাইনি, মায়ের কাছেও যাচ্ছি না, বাবার কাছেও যাচ্ছি না, নানা নানির কাছেও যাচ্ছি না। কিন্তু নানা মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাইতো ও কেমন আছে, আর এই খবরটা মাকে দিত। এই 5 বছরে বাড়ি যাইনি। ঈদের ভিতরে যে আমি এখানে থাকতাম, এক্সট্রা বোনাস পাইতাম, যে কেউ 20 টাকা দিল, কেউ 10 টাকা দিল, এই খুশিতে আরো যাইতাম না। ওকে, তারপর আমি হোটেলের মালিককে বললাম আমি এতদিন ধরে বাড়ি যাইনি, আমি কালকে সকালবেলা বাড়ি যাব। 2 দিন আগে কই তুই যদি প্রথম রোজাতে চাইতি ছুটি আমি তাও দিতাম, এতদিন আমার বাড়িতে আমার হোটেলে ঘুমাইতি, রিড করতি, এখানে এতদিন পরে বাড়ি যাবি যা। অনেক দোয়া টোয়া করে হাতে আরো এক্সট্রা 200 টাকা দিল। দেওয়ার পরে আমি সে আপার দুলাভাইয়ের বাসায় যাচ্ছি। গিয়ে দেখলাম তারা ভাড়া বাসাতে থাকতো, কেটে তালা মারা। তা আমি সেই সময় মন খারাপ হয়নি, তো বলতেছি বাড়ির মালিকের কাছে যে আমার আপা দুলাভাই কই, ওরা কি মার্কেটে গেছে আমার জন্য? আমি মনে করছি যে ওরা মার্কেটে গেছে, আমাকে একটা কিছু কিনে দিবে কালকে বলছে। আমি যাওয়ার পরে তো বলতেছি কেন তুমি বাসায় যাওনি? না আমি তো যাইনি। ওই বললো ওরা প্রথম রমজানতে রুম না করছিল, আমার বাসাটা তারা ছেড়ে দিছে, ঈদে একবারে বাড়িতে যাবে বলে। কালকে রাত্রে ওরা গাড়ি ঠিক করে ট্রাকে করে মাল সামান নিয়ে সব চলে গেছে, আর আমাকে বলে গেছে আমি আর কোনোদিন আসবো না। বাড়ির মালিক আমাকে এই কথাটা জানালো। তো আমি কি হয়েছে আমার জানি না, আমি ওখানে একটা শিক্ষার্থে পড়ে গেছি, আমার সব শেষ হয়ে গেল। আমার এত দিনের টাকা, এত আশা, এত কষ্ট, আমার সব শেষ হয়ে গেল। আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, আমি আর ভাবতেই পারতেছি না। ওই ওটুক মনে করাতে আমি পড়ে গেছি, আমার কোনো সেন্স নেই। সকাল 9টা থেকে 9:30-এর ঘটনা। তো অনেকক্ষণ পর তারা মাথা পানি ঢেলা 12টার পরে জ্ঞান ফিরাইছে। এর ভিতর কোনো মেডিকেল হাসপাতাল কোনো জায়গাতে না, তারা মাথার শুধু পানি ঢেলে জ্ঞান করছে যে আমি ওখানে বসে আছি বারান্দা। বসে থাকার পরে বলতেছে তোমার কি হয়েছে? আমি সেখানেও বললাম আমার জীবনের সমস্ত ঘটনা। তো বলতেছে তুমি যে এরকম একটা কিছু করছো আমরা জানি না, তাহলে তোমার খবর দিতাম। আসলে ও চাকরি করে, ওর বাসা কোথায়, দেশ কোথায়, সঠিক ঠিকানা দেয়নি, এই কারণে আমি এই টাকাগুলো পাইনি। প্রিয় শ্রোতা, এটা বাংলা সিনেমার গল্প না, এটা উপন্যাসও না, এটা নাটকও না, এটা জীবনের গল্প। এবং লাইফ ইজ মোর দ্যান ড্রামা। আমরা সবসময় বলে থাকি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। দিস ইজ আ রিয়েল লাইফ স্টোরি। একটা ছেলের স্টোরি যে তার বাবার জুয়ারি জীবন থেকে সাফার হতে হতে কুকুরের
জন্য বাইরে রাখা খাবার খাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মানুষের কাছে গিয়ে মানবিকতার পরিচয় পায়নি। ইভেন কান টু ইমাজিন, 5টা বছর পরিশ্রম করে তিল তিলে সে 22,000 টাকা জমা করেছে। নিজের মার কাছে যখন দিয়েছে, মা সেই টাকা নিয়ে বিয়ে বসেছে। সেই পরের 22,000 টাকা এমন একজনকে দিয়েছে যে যাকে সে বোন ভেবেছে, এবং সেই টাকাটা নিয়ে তারা পালিয়ে গেছে। প্রকৃতি শেষ পর্যন্ত কি করেছে সেটাই এখন দেখার বিষয়। তারপর আমি আবার হোটেলে ফিরে আসলাম। কিরে তুই বাড়ি যাস নাই? না যাইনি। কি হয়েছে? কিছু হয় নাই, আমি কাঁদতেছি শুধু। তুই কাঁদতেছিস, ঘটনাটা কি? বাড়ি যাস নাই? সকালবেলা গেছিস আমার এখান থেকে, টাকা দিলাম, পয়সা দিলাম, তো বাড়ি যাস নাই কেন? না আমি এখানেই রিড করবো আবারও। এখানে একটু বলে নেই, আপনি বারবার রিদ বলছেন, আসলে উত্তরবঙ্গে এই ঈদকে রিদ বলে। হ্যাঁ, এবং সাধারণত অকে উচ্চারণ করে র দিয়ে এবং র কে উচ্চারণ করে অ দিয়ে, যে কারণে অনেকেরই বুঝতে হয়তো একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ, তারপর তো আমি ওখানে থাকে ঈদের পরে গেলাম নানার বাড়িতে। যাওয়ার পরে অনেক কান্নাকাটি করতেছি, এতদিন পরে আসতেছি, বাড়িতে ঢুকবো কি করে? আমার সবকিছু মনে হচ্ছে অচেনা, সবকিছু পাল্টে গেছে। মামারা নতুন নতুন বাড়ি করছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, তাদের জন্য নতুন নতুন বাড়ি করছে, সেগুলো দেখে আমার খুব মন চাই, কিন্তু আমার তো নাই। তো নানা বললো যে তুই কাঁদতেছিস কেন? অনেক ধরে ফেললে থামাইলো, আশেপাশে যারা আছে তারাও ছুটে আসছে, না বললো এতদিন পরে আসছে। তো এইভাবে থামানোর পরে আমাকে বলতেছে কি হয়েছে, তুই খালি কাঁদতেছিস, বলবি তো কি হয়েছে? আমি আর বলতে পারতেছি না এই কথাগুলো, যে আমি কিভাবে বলবো। আমি নানা মামাকে বিশ্বাস করে যদি টাকাটা দিতাম, হয়তো আমার এমন অবস্থা হইতো না। কিন্তু আমার মায়ের কাছে যদি দিতাম, মা তো অন্যের ঘরে ঘরনি। আমার মায়ের অবস্থা তখন বাড়িতে গিয়ে দেখি মা মানুষের বাড়িতে আবার কাজ করতেছে। সেই টাকা পয়সা নিয়ে যে বিয়ে বসছিল, টাকা পয়সা শেষ, আবার যার সাথে বিয়ে বসছে আমার মা, তার আগের 2টা বউ আছে। ওকে, তারপর আমি দেখতেছি আমার মায়ের কপাল হচ্ছে এরকম, আমার কপাল হচ্ছে এরকম। আমার নানা মামার এখন বলতেছে আর কোথাও যেতে দেবো না, জায়গা জমি সব আমরাই দিব, তুমি একটা বিয়ে করো। 2005-এর ঘটনা। তা আমি একটা জিনিস বলতেছি বারে বারে, যে আমার নুন আনতে পান্তা শেষ হয়ে যায়, আমি এখন বিয়ে তো করতে পারবো না, আমার কিছুই নেই, বাড়ি নেই, ঘর নেই, ইনকাম নেই, আমি কিভাবে বিয়ে করব? আমি নিজেই খাইতে পাই না, আমি বিয়ে করতে পারবো না। আমি আবারও চেষ্টা করব একটা কিছু করা যায় কিনা। তো আমি একটা ইলেকট্রিকের কাজ শিখব। সেই সময় আমাদের ওখানে একটা বাজার আছে, তো আমি ঠিক করলাম যে ইলেকট্রিকের কাজ শিখবো। তো কাজ শিখার জন্য সেই দোকানে গেছি। দোকানের মালিক সকালবেলা বাসা থেকে খেয়ে যেতাম, এবং দুপুরে 1 প্লেট ভাত তারা দিত। আচ্ছা। আর রাত্রে এসে বাসায় খেতাম। নানা মামার ভিতরে খাচ্ছি, আমার কোনো ইনকাম হয় নাই, আমি কাজ শিখবো। তো এর ভিতরে আমার খালাতো একটা ভাই আছে, আমার 2 বছরের ছোট, নানার বাড়ির কাছাকাছি বাড়ি, ও বিয়ে করে ফেলছে। এবং আমাকেও বলা হচ্ছে তোর ছোটটা বিয়ে করছে, তুই এবার বিয়ে কর, বিয়ে করলে মনটা ভালো হবে, একটা কিছু করে খেতে পারবি। আমি প্রত্যেক বারেই ভাবতেছি বিয়ে করে যেন আমার মায়ের মতো আমার ওয়াইফকে মানুষের বাড়িতে কাজ করে না খেতে হয়। আমার এক সাইড কিন্তু পঙ্গু ধরা যায়, তো আমি এই কাজটা করতে পারবো না এখন। আমার নানারা মামারা সবাই ভালো করে বোঝাচ্ছে যে বিয়ে করলেই সংসার হবে, বাড়িঘর তো আমরা দিতেই চাচ্ছি। তো আমি এক পর্যায়ে রাজি হই না। এর ভিতর আমার যে খালাতো ভাই ছোটটা বিয়ে করছে, এর আবার ছোটটা বলতেছে তোর কারণে আমরা বিয়ে করতে পারতেছি না, তুই বড়, তুই বিয়ে করিস না, আমার বড় ভাই বিয়ে করছে, এখন আমরা বিয়ে করবো, তুই বিয়ে করবি কিনা বল, না করলে আমরা করবো। তো আমার নানা মামারা বলতেছে আসলে এটা মান সম্মানের ব্যাপার, তোর ছোট একটা বিয়ে করছে, তুই এবার বিয়ে কর, জায়গা জমি তো আমরা দিতে চাচ্ছি। তো বললাম যে একটা কথা আছে, আমি বিয়ে করব ঠিক আছে, তো আপনি যেখানেই যান, শুধু যে মেয়েটাকে আমি বিয়ে করবো তার বাবাকে বলবেন যে আমার জায়গা জমি এই মুহূর্তে কিছুই নাই, কোনো ইনকাম নাই, সে যদি বিয়ে দেয় আমি করবো। বাড়ির আশেপাশে সব জায়গাতে তারা দেখতেছে, কিন্তু আমার এই ঘটনা শুনলে বিয়ে হচ্ছে না। এখন আমার এক নানা আছে, নানার ভাই নানা, সে বলতেছে বাড়ি কাছাকাছি, এক বাসায় যেয়ে বলছে এই মেয়েটা আমার মা দেখছে, আমার নানা দেখছে, আমার মামারা দেখছে, দেখে মেয়েটা ময়লা কিন্তু কাজে কামে ভালো। ময়লা মানে দেখতে কালো, তাই দেখতে কালো, কিন্তু মানে কথাবার্তা গুলো ভালো, জি, কিন্তু লেখাপড়া একদম জানে না। এই মেয়েটাকে পছন্দ করছে তারা। তা আমাকে নিয়ে যা বলা হলো, তুই এখানে যা শুধু রাজি হবি, বিয়ে হোক বা না হোক। একজনে বিয়ে দিতে চাইলে হয়তো আরেকজনে বিয়ে দেখতে চাইলে, তোর ভাই নেই, বোন নাই, এক বাপের একটাই ছেলে, তুই ইনকাম করবি, তোর বউ আর তুই খাবি। আমাকে এবার বলতিস ওই নানা। তো সেখানে যাওয়ার পরে আমি বলছি ঠিক আছে, দেখেন চেষ্টা করে। তো তাকে বলা হয়েছে ছেলে তো মেয়েকে দেখে গেছে, মেয়ে পছন্দ হয়েছে, আমাদের বিয়ে দিতে হবে। ছেলে কি করে? আমি কিন্তু বলছি যে আপনারা একটা জিনিস বলবেন, আমার জায়গা নেই, জমি নেই, বাড়ি নেই, ঘর নেই, ছেলে এখনো ইনকাম ছাড়া কোনো ইনকাম করে না, কাজ শিখতেছে,
তো ওই আমার নানা যে বলছে যে ছেলেটা এখন ইলেকট্রিকের কাজ করে, ভালো টাকা পয়সা কামায়, বাড়িঘর নাই তো কি হয়েছে, নানা মামারা তো দিতে যাচ্ছে, নানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নানা দিতে চাইছে। তো আমার নানার উপর বিশ্বাস করে আমার শ্বশুর যেটা এখন বর্তমানে, সে বিয়েতে রাজি হলো এবং বিয়ে হলো 13 ফেব্রুয়ারিতে 2005-এ। জি। বিয়ের দিন আমি কান্নাকাটি করতেছি যে আমি বিয়ে করবো না। আসলে যদি আমার সত্যি ঘটনা যদি মেয়ের বাপের কাছে বলতো তাহলে হয়তো আমার বিয়ে হতো না, আর আমি সেটাই চাইছিলাম। সত্য কথাটা বলার পরে বিয়ে আমার না হোক, জায়গা নেই, জমি নেই, আর আমি তো কি বলবো আশিক দিতে, আপনি বলতে গেলেন কেন যে আমি অনেক টাকা ইনকাম করি। আমি বলতেছি তো যেভাবে হোক এখন বিয়েতে রাজি হয় লাগে। এবার আমার ছোট মামা বলতেছে, বাবা তুমি যদি এখন বিয়েতে রাজি না হও, যে আমার একটা গরু আছে, গরুটা বেঁচে মনে হয় জরিমানা দিতে হবে, তাদের সকল বাজার ঘাট করা শেষ, তারা সকল বিয়ের আয়োজন করছে, এখন আমার সেখানে যাইতেই হলো। বিয়েটা যেভাবে হোক হলো। হওয়ার 8 দিন পরে আমার নানা, মামা, মা আমার ওয়াইফকে দেখতে পারে না। ঠিক এই জায়গা থেকে ফিরে আসবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বারবারই আপনাদেরকে বলি, দিস ইজ আ প্ল্যাটফর্ম টু এক্সপ্লোর দ্য লাইফ স্টোরি। মানুষের জীবনে কি ঘটতে পারে তা চিন্তার বাইরে। ও যা বলেছে সেটা একটা সরল রৈখিক জীবন, কিন্তু সেই সরল রৈখিক জীবনে কত ভাবে যে ওর কাছে খেলে যাচ্ছে প্রকৃতি, ওর ভাগ্য, ওর সমাজ, ওর চারপাশের মানুষ, এবং কত নির্মম হতে পারে শেষ পর্যন্ত সবকিছু, একটা রূঢ় বাস্তবতা। এবং সেই রূঢ় বাস্তবতার মুখোমুখি আজকে আমরা হচ্ছি মাত্র 2 ঘন্টায়। ও 28 বছরের যুবক, ও আজকে এখানে স্বীকার করেছে আমার বয়স 28 বছর। ওর 28 বছরকে ও 2 ঘন্টায় তুলে নিয়ে আসছে প্রিয় শ্রোতা। এটাকে কারো কারো কাছে এন্টারটেইন, কারো কারো কাছে অনেক বেশি শিক্ষণীয়, কারো কারো কাছে শুধুই হাহুতাশের। কিন্তু আমরা সবাইকে একটা কথা বলতে চাই, প্লিজ ট্রাই টু লিসেন এনামুল, এবং ওকে হার্টলি ফিল করার চেষ্টা করেন। ও যেটা বলে যাচ্ছে সেরকম পরিস্থিতির মধ্যে অন্য কোন এনামুল যদি থেকে থাকে তাহলে আপনার সাহায্যের প্রয়োজন, তাকে ওই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার জন্য। আমরা সেটাই। ওকে এনামুল, আপনার কাছে ফিরতে চাই। আপনি যে জায়গাটায় ছিলেন, যে 8 দিন পর আপনার স্ত্রীকে দেখতে পাচ্ছে না আপনার পরিবারের লোকজন, হ্যাঁ তারপর? হ্যাঁ, আমার নানা মামা কেউ দেখতে পাচ্ছিস না। তো আমি দেখতেছি এর অপরাধটা কি, তারাই পছন্দ করে নিয়ে এসছে এবং তারাই দেখতে পাচ্ছিছে না। এখন আমি তাদেরকে জিজ্ঞেস করতে পারতেছি না। ওরা একদিন সবাই আমাকে ডেকে বলল যে এই বউটাকে তোমার তালাক দিতে হবে। আমি বললাম বিয়ে তো আপনাদের কারণে আমি করছি, ওকে তালাক দিব কেন? আমি ওকে তালাক দিতে পারবো না। আমার মায়ের যে অবস্থা হয়েছে এই অবস্থা হয়তো হয়ে যাবে আমি যদি তালাক দিই। ও সে কালো হোক, যেরকমই হোক, আপনাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, আমি এটা করতে পারবো না। এটা করতেই হবে। না আমি এটা করতে পারবো না। এটা যদি না করতে পারো বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার নানা বলতেছে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা তুমি ভাবা চিন্তা দেখো, তোমাকে ভাবা চিন্তার জন্য 10 দিন সময় দেওয়া হলো। এই কথাগুলো শুনলে তো আমার ওয়াইফ মন খারাপ করে। এবং এখন আমি কি করতেছি, ইলেকট্রিকের কাজ করলে আমরা 2 জন মানুষ চলতে পারবো না, সবে মাত্র কাজ শিখতেছি। তো সেখান থেকে যা ইনকাম করব আমাদের 2 জন মানুষ চলবে না। ছোট মামাটা ভালো ছিল, এখনো বলতেছে তোমাকে একটা ট্রলি কিনে দিই। আমার মামা একটা ট্রলি কিনে দিল। তো আমি যে ট্রলিটা চালায় নিয়ে যাব 2 জন প্যাসেঞ্জার নিয়ে, আমি যেতে পারতেছি, কিন্তু কোনো উঠানে গিয়ে যে আমাকে নেমে টান দিতে হবে এই জায়গার যে আমি পাচ্ছি না। বুকের ওই যে সমস্যা, ওই বুকের ওই সমস্যা। তো আমি বাসায় এসে কারোর কাছে বলতেছি না। একদিন ডাক্তারের কাছে গেলাম, আমার এটা কি এনো হয়েছে আপনি দেখেন পরীক্ষা করে। কয় তুমি এখন কি করতেছো? আমি এখন ট্রলি চালাইতেছি। কয় কোন সময় তোমার এই সমস্যা? তো আমি বললাম যে আমি যখন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি চালিয়ে তখন কোনো সমস্যা হয় না, কিন্তু আমি যখন নেমে কোনো উঠানে টান দিব তখন আমি আর পারতেছি না, আমার মনে হচ্ছে হাত ছিঁড়ে চলে যাবে। এই কারণে আমি আসছি। এখন আপনি দেখেন কি হয়েছে আমার। কয় তোমার এই ট্রলি চালানোটা বাদ দিতে হবে। তারপরেও আমি চেষ্টা করতেছি যে আপাতত আমার 2টা মানুষ আছে, এটা চলতেই হবে। আমি তো চুরি করবো না, কারো খারাপ সঙ্গেও যাব না। একজনে এর ভিতরে আমাকে চুরি করার প্রস্তাব দেয় আমাদের গ্রামে, আমি ওর নামটা করতে চাচ্ছি না। আমি আমার ওয়াইফকে বললাম এরকম এরকম ঘটনা। কয় আমার ভাই ঢাকাতে চাকরি করে, সেটারে আমার ভাইকে বললে হয়তো তোমাকে নিয়ে যাবে, সেখানে কাজ শিখে কাজ করবে। তো 2005-এর ফেব্রুয়ারিতে বিয়ে করছি। এইভাবে আমার নানা বাড়িতে ওদের সাথে প্রতিদিন দ্বন্দ্ব চলতেইছে, বাড়ি থেকে চলে যেতে হবে। আমি একটাই কথা, আমি বউকে তালাক দিতে পারবো না। বাড়ি ছেড়ে যদি আমাকে চলেও যেতে হয় আমি যাব, রাস্তায় যে থাকবো, কিন্তু তালাক দিতে পারবো না আমি। তাদের সাথে প্রতিদিন আমার ঝগড়া হচ্ছে, এবং আমার মার সাথে বিশেষ করে বেশি। এবং আমার মা ওকে দেখতেই পায় না, শুধু মারতে যায়, চর গালের কাছে নিয়ে যায়, কিন্তু মারে নাই এখনো। সেই সময় এসে দেখতাম বাড়িতে কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করলে বলে যে কি হয়েছে বলা যাবে না, যেটাই হয়েছে হয়েছে। আমার মন খারাপ লাগতেছে, কাঁদতেছি। তো আমি বুঝতে পারি আমার কাছে খুব খারাপ লাগতেছে ওর কান্নাকাটি, ওর মন খারাপ, ঠিক মতো ভাত খাইতেছে না। এইভাবে 1 বছর চলে যাওয়ার পরে আমার আর
টিকতেই পারতেছি না। গ্রামে যেগুলো ভালো ভালো মানুষ আছে 2-4 লোক যাকে নিয়ে আসছে যে এই বউ যদি তালাক না দেয় বউয়ের ব্যবহার ভালো না, মানে তারা বলতেছে। কিন্তু আমি আসলেই জানি তার ব্যবহার কতটা। আসলে আমি তো সারাদিন বাড়ি থাকি না। এখন আমার ওই ছোট মামাতো ভাই বা ছোট বোন আছে, ওরা বলতো ভাবি কি এরকম এরকম অত্যাচার করে। আমি এগুলো শুনলাম, শুনে তো খারাপ লাগতেছে। আমি এতদিন জানতাম না, এখন জানতে পারতেছি। আমরা এখন সিদ্ধান্ত নিলাম এরকম করতে করতে আর 6 মাস চলে গেল। বিয়ের 1.5 বছর পরে আমরা এক সময় লোকজন ডাইকে আমাদেরকে বের করে দেওয়া হলো। এখন আমার নানা বলতেছে তুই রাতেই বাড়িতে চলে যা। তো অনেকে বললো রাত্রে তো মানুষ শিয়াল কুকুরেও তাড়ায় না, কালকে সকালবেলা যাবেনি। থাক, আমার শ্বশুর বাড়ির লোকজন জানে না। তো আমরা সকালবেলা হঠাৎ করে মাল সামানা যেগুলো ছিল সরাসরি ট্রলি উঠাইয়ে আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম। কি ব্যাপার, শ্বশুর দেখে তো অবাক, তোমরা এইসব নিয়ে চলে আসছো, ঘটনা কি? আমি কান্নাকাটি করতেছি, আমার ওয়াইফও কান্নাকাটি করতেছে যে কোন বাড়িতে বিয়ে দিছো, আমার এরকম এরকম হয়ে গেছে, এখন আমাকে তারা পছন্দ করে না, এখন আমি ঘর জামাই হলাম। এভাবে আমি ট্রলি চালিয়ে খাইতেছি, মানে কোন রকম টুকটাক চলতেছে। কিন্তু এর ভিতরে আমি যে আমার ওয়াইফকে একটা ভালো কাপড় চোপড় কিনে দিব পারতেছিলাম না। এ বিষয়ে আমাকে কথা শুনতে হয় শ্বশুর শাশুড়ি বাড়ির এলাকার লোকজনের কাছ থেকে, কি জামাই বিয়ে দিছে, অক্ষম কুড়িয়া জকমা এরকম বলতো। অনেক কষ্ট পাইতাম, তারপরও সহ্য করতে হবে যেহেতু আমার পরিস্থিতি এই। এবং আমার বিয়েতে যে উপহার হিসেবে কিছু জিনিসপত্র পাওয়া যেত, কিছু থালা বাসন দিচ্ছে, 2টা কাপড় নিয়ে দিছি, আর মামারা খালা খালুরা কয়েকটা কাপড় চোপড় দিছে উপহার হিসাবে সেই দিন বিয়ের দিনে। তো এইগুলো কাপড় চোপড় নিয়েও চলতেছে, আর আমি কোন রকমের ট্রলি চালিয়ে আমি খাইতেছি, 2জন চলতেছি। এখন 2008-এর আমার ওয়াইফের বড় ভাই, যে এখন বর্তমানে ঢাকা গাজীপুরে কোনাবাড়িতে থাকে গার্মেন্টসে, এ বাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি প্রস্তাব দিল যে ওকে নিয়ে যাও। আমি তাকে ভাই বলতাম, ওর নাম হচ্ছে আমিনুল। কে এটা? কে এটা? আমার ওয়াইফের বড় ভাই। ওকে। তো বলতেছে ওকে আমি নিয়ে যেতে পারবো না। ওই কে, কি হয়েছে? ওই ওখানে গেলে ছেলে পেলেরা নষ্ট হয়ে যায়, গার্মেন্টস এর জগতে ঢুকলে নানান ধরনের মেয়েদের সাথে সম্পর্ক করে নষ্ট হয়ে চলে যায়। দেখা যাচ্ছে যে আমার বোন দেখতে ভালো না, ও আরেকদিকে মন চলে যাবে। আমার শ্বশুর শাশুড়ি এতটুকু বিশ্বাস যে ও এরকম ধরনের না, তুমি ওকে নিয়ে যাও। আমরা ওকে এতটাই বিশ্বাস করি যে মনে হয় বোতলে ভরা সয়াবিনের তেল, তুমি ওকে নিয়ে যাও। আমরা বলতেছি ওর একই কথা, না আমি ওকে নিয়ে যেতে পারবো না। নোট অন দ্যাট পয়েন্ট। আপনি যে এক্সাম্পলটা দিলেন যে বিশ্বাস কি বোতলে ভরা সয়াবিন তেল, হ্যাঁ, এটা কি জিনিস একটু বোঝাবেন আমাকে? এটা আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে ও দেখতে যেরকমই হোক, ওর মনটা হচ্ছে এইরকম। তার মানে বোতলে ভরা সয়াবিন তেল হচ্ছে এরকম একটা উপকারী জিনিস, দেখতে যেরকম প্র্যাকটিক্যালি আসলে ওরকম। আমি এক্সাম্পলটাকে একটু নোট করতে চাই। রবার্ট ফ্রস্ট নামে একটা খুব বিখ্যাত কবি আছে, আপনারা জানেন, যিনি মাটি নিয়ে লিখতেন, দেশ নিয়ে লিখতেন, প্রকৃতি নিয়ে লিখতেন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যখন কবিতা লেখেন তার আগ মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন হয়। যেহেতু তিনি মাটি নিয়ে লিখতেন, দেশ নিয়ে লিখতেন, প্রকৃতি নিয়ে লিখতেন, তিনি এক্সাম্পলটা দিয়েছিলেন এইভাবে যে আমি যখন কবিতাটা লিখি ঠিক তার আগ মুহূর্তে আমার গলায় একটা মাটির ঢেলা আটকে থাকে এবং আমার খুব অস্বস্তি লাগতে থাকে যে ওই মাটির ঢেলাটা যতক্ষণ পর্যন্ত আমি উগরে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার আর স্বস্তি লাগে না। আর ওই উগরে দেওয়াটাই হচ্ছে আমার কবিতা। কি অসাধারণ উদাহরণ! তিনি কবিতাও যা লিখেন, উদাহরণও তাই। ও যে লেভেলটা থেকে এসছে, ওর যে জীবন, ওর যে চারপাশের বড় হয়ে ওঠা, সেখানেও এক্সাম্পল আছে প্রিয় শ্রোতা, এবং সেখানকার এক্সাম্পলটাও দেখুন আপনি। ও বলছে একজন সাদা মানুষ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বোতলে ভরা সয়াবিন তেল। এই জিনিসগুলো অনেক লক্ষণীয় এবং মার্ক করার মতো। আমার খুব ভালো লেগেছে। তারপর আমার শ্বশুর এই কথা বলার পরে বলতেছে না আমি তাও ওকে নিয়ে যাবো না। তো বলতেছে ও গোবরে পদ্ম ফুল। আমার শ্বশুর রেগে গেল এক মুহূর্তে আমার ভাইয়ের উপর। তো এক পর্যায়ে রাগারাগি করার পরে আসলাম 2007-এর শেষের দিন এবং 2008-এর প্রথম দিন ঢাকাতে এসে আমরা পৌঁছাইলাম। জি। আপনার ওয়াইফ থাকলো বাড়িতে এবং আমার ওয়াইফ গর্ভবতী, তখন প্রেগন্যান্ট। হ্যাঁ। আচ্ছা। ও এর আগে আরেকটা কথা, আমি ট্রলিটা বিক্রি করছি, 1500 টাকা আমার ওয়াইফকে দিছি আর 3500 টাকা আমি নিয়ে ঢাকায় আসছি। আচ্ছা। পরের দিনে একটা ফ্যাক্টরিতে আমাকে নিয়ে যাওয়া হলো। এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে ঢাকা গাজীপুরের কোনাবাড়িতে যমুনা ফ্যাক্টরি। সবাই একে ডাকে প্রেম যমুনা বলে। মানে এই ফ্যাক্টরি ঢুকলে নাকি প্রেম হয়েই যায়, কারো না কারোর সাথে হয়ে যায়। লাইফের অন্যরকম একটা টার্নে আমরা যাচ্ছি প্রিয় শ্রোতা। খুবই মার্কলি জিনিসটাকে লক্ষ্য করতে হবে। ওর জীবনের যে গল্পের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এখন পর্যন্ত একটা লিনিয়ার, মানে এক ধরনের সরল রেখার মধ্যে ছিলাম। জীবনে কষ্ট, টানা পড়েন এবং কষ্ট বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসছে, কিন্তু এখনকার ব্যাপারটা একটু অন্যরকম। আমরা সবাইকে বলছি এই মুহূর্তে যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে এবং একই সাথে মেম্বার হয়ে যেতে পারেন Hello 8920। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/Hello 8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি Hello 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, বলুন। তারপরে আমি সেখানে হেল্পার হিসেবে গেলাম।
একজন অপারেটর টেবিলে বসে সেলাই মেশিনে সেলাই করবে, আমি সুতা কাটবো। এই মেয়েটার নাম হচ্ছে শারমিন, এর বাড়ি হলো বরিশালে। উনি কি অপারেটর ছিলেন? অপারেটর। আচ্ছা। এর বাড়িতে বরিশাল ছিল, এ বিয়ে হয়েছিল, জামাই একে তালাক দেওয়া ছিল। তালাক দেওয়ার পরে এই গার্মেন্টসে এসে এই যমুনাতে চাকরি করতেছে অপারেটর, আর আমি ওর সামনে পড়লাম হেল্পার। আমাকে বললো সর্বপ্রথমে তোমার বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহীতে। কি জিজ্ঞেস করলো মেয়েটা? মেয়েটা আমাকে জিজ্ঞাসা, যেহেতু আমি তার হেল্পার। শারমিন নাম ছিল না? হ্যাঁ শারমিন। আচ্ছা। ওর সামনে আমি বসে আছি, তো তোমরা ভাই বোন কয়জন? তো আমি সেই সময় বললাম যে আমার কোনো ভাই বোন নাই। তো বললো তুমি লেখাপড়া করছো কোন ক্লাসে? আমি বললাম যে ক্লাস 4 পড়ছি। তো এখানে আসছো কবে? আমি বললাম 2008-এর প্রথম দিনে আসছি, আজকে ঢুকছি, আজকে আপনার সাথে প্রথম দেখা। তো বলতিছে আচ্ছা তুমি বিয়ে করছো? আমি বলছি যে হ্যাঁ আমি বিয়ে করছি। তুমি তো দেখে মনে হয় না। মনে হয় না মানে আমি সত্যি কথাই তো বলতেছি। ওর কাছে মোবাইল আছে, তো তোমার ওয়াইফের সাথে কথা বলি? তো না, আমার বাড়িতে মোবাইল নাই, আমার কাছেও নাই, আর আমি কোনো নাম্বারও জানি না। দূর, তুমি মিছা কথা বলতেছো। মিছা কথা না, আমি সত্যি কথাই বলতেছি। আমার ওয়াইফ তার মায়ের বাড়িতে রেখে আমি এখানে আসছি এই জগতে একটা জব করব বলে। তো বলতিছে তুমি একটা যা মিছা কথা বলতেছো, তুমি বিয়ে করো নাই। তো 2-3 দিন কেটে যাচ্ছে, আর ও আমাকে প্রতিদিন একটার পর একটা প্রশ্ন করিয়ে যায়, আর তার উত্তর আমাকে দিতেই হয়। আচ্ছা। এক পর্যায়ে সে তুমি কি আমার সাথে প্রেম করবা? এভাবে ডিরেক্টলি বললো? 5 দিন গেছে, 7 দিনের পরে এই কথাটা বলছে যে বলছি না আমি বিয়ে করছি। আমি বলতেছি আমার সিট খালি নেই। আপনি বলেছেন আমার সিট খালি নেই? আমার সিট খালি নেই। ওকে। তো বলতেছে তুমি তো প্রমাণ দেখাবার পারতিস না। তো আমার কাছে প্রমাণ না থাকলে কি দেখাবো? আমি বিয়ে করছি, আমার মুখের কথাটাই বিশ্বাস করো। বিয়ে যদি না করতাম তাহলে আমি বলতাম যে বিয়ে করছি। তা ওয়াইফের সাথে কারো না কারো মোবাইল নাম্বার আছে না? আমি বলছি কারো মোবাইল নাম্বার নেই, আসলেই নাই সেই সময়। তো এক পর্যায়ে ও আমাকে খুব টেনে ছেঁচড়ে ধরলো যে না এটা করতেই হবে। 12 জানুয়ারিতে আমার ছেলে হয়েছে। আপনি তখন ঢাকাতে? তখন ঢাকাতে। ঠিক 12 দিন পরে 12 জানুয়ারিতে আমার ছেলে হয়েছে 2008-এ। আচ্ছা। এখন আমি বাড়ির দিকে সংবাদ শুনে একটু খুশি যে ছেলে হয়েছে। তো ছেলেটা হলো এইভাবে সকাল থেকে চেষ্টা করে হয় নাই বাড়িতে, রাজশাহী শহরে নিয়ে যাওয়া লাগছে হাসপাতালে। তো সেখানে নিয়ে যাওয়ার পরে সিজারে হয়েছে। রাত 11:45 হলো একটা ছেলে হয়েছে সিজারে। হওয়ার পর থেকে ছেলেটা অসুস্থ, নেমোনিয়া, তুলার ভিতরে রাখছে। সে গড়াগড়ি পাতিছে, ছোট্ট একটা ছেলে কি করবে করে গড়াগড়ি করতেছে তুলার ভিতরে। তো সেখান থেকে এরকম 15 দিন পরে নিয়ে আসছে, কিন্তু এর ভিতরে আমি কোনো টাকা পাঠাতে পারি নাই। জি। আমার বাবাও কোনো টাকা দেয় নাই। আমার বাবাকে খবর দেওয়া হয়েছে, আসে নাই। আমার মাকে খবর দেওয়া হয়েছে, তাও আসে নাই। আমার শ্বশুরকে আমার একটা কথাই বললো যে আমার মেয়ের কানের জিনিস আছে একটা, আমি ওটা বেচে দিব, পরবর্তীতে হয়তো কিনা যাবে। তা আমি বললাম এখন যখন টাকার সমস্যা তাহলে বেচে দেন। টাকাগুলো কই পাইছেন? সমর্থিক টাকা নিছি টাকাগুলো। তো বলার পরে আমাকে খবর দেওয়া হলো যে ওর কানের জিনিসটা 4,000 টাকাতে কিনা ছিল, 3,000 টাকাতে বেচে দিলাম, আসলে কেউ নিতে চাচ্ছে না। আচ্ছা। বিপদে পড়ছি, বেচাই লাগলো। তো সেখান থেকে নিয়ে আসার পরে আমার ছেলেটা পেশাব করতে পারে না, পেশাব করার আগে ওই জায়গাটা ফুলে যায়। আচ্ছা। তো ডাক্তারের কাছে নিয়ে যেত, প্রতিদিন সকালবেলা একটা ইনজেকশন দিত 170 টাকা করে, বৈকালবেলা একটা। এরকম এক ডাক্তারের কাছে 10,000 টাকা ইনজেকশন করছে 1 মাসে। টাকাগুলো সম্পূর্ণ কিন্তু সমতির থেকে তোলা হচ্ছে। আমার বাবা এবং মা যে কেউ হেল্প করবে এরকম কেউ নাই, আমিও দিতে পারতেছি না, নতুন আসছি। টাকা পয়সা এরকম করতে করতে আমার ওয়াইফ আবার অসুস্থ, আর আমার ছেলেটার লাভিতে এই অসুখের পরে ঘা হয়েছে, লাল হয়ে যায় একদম। আচ্ছা। তো ইন টোটালে 30,000 টাকার মতন সমতির থেকে নেওয়া হলো। আর এর ভিতর যে আমি ছেলেটাকে দেখতে যাব, ওরা বলতেছে তুমি বাসায় আসার দরকার নাই, যাদের কাছ থেকে সমতি টাকা নিছি তো আসলেই বলবে টাকাগুলো দাও, আমি সমতি যেভাবে হোক চালাবো, আর তুমি ওখানেই থাকো, চাকরি করো। এর ভিতরে আমি টেনশনের ভিতরে আছি, আর শারমিন আমাকে প্রতিদিন প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমি বললাম যে তোমাকে আমার পছন্দ হয় নাই। তো তার মনে একটা জিদ আসলো যে ওকে একটা ব্যবস্থা করবো, ওকে পোলাহানের হাতে মাইর খাওয়াবো ফ্যাক্টরি থেকে বের করে। এর ভিতরে একটা নাম ছিল, দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। এর নাম আসলে একটা আছে, আমি ওটা বলতেছি না, এর নাম একটা দিচ্ছি আমি শিউলি। আচ্ছা। তো ওই শিউলি দেখতে শুনতে অনেক সুন্দর, 2-4টা পোলা বানো যখন তখন পটায় চাকরি দিতে পারে। তো শারমিন যা তার কাছে প্রস্তাব রাখছে যে এই ছেলেটাকে আমার সামনে থেকে নিয়ে যে যদি তুই স্যাক দিতে পারিস কিংবা রাস্তাঘাটে মায়ের খাওয়াতে পারিস, বেতন পায় তোকে 500 টাকা দেবো। শারমিন শিউলির কাছে যখন বলছে, শিউলি রাজি হয়েছে। What a story, man. ওকে, তারপর সে এখন সুপারভাইজারের কাছে রিকোয়েস্ট করলো যে ওই ছেলেটাকে আমার সামনে দাও। আর সুপারভাইজারও খুব খুশি, ও যা বলে তাই শুনে। ও দেখতে সুন্দর, ও একটা কথা বলছে, পর ধরে রাখতে পারে না, এই ছেলে এদিকে আসো। নিয়ে যাওয়ার পরে তার কাছে দিয়েছে, আমি এই ঘটনাগুলো জানতাম না। এখন বলতেছে তুমি এর সামনে সুতা কাটবা। তো দেখতে অনেক সুন্দর। তো ও একই ঘটনা, তোমার বাড়ি কোথায়? বললাম। নাম কি? বললাম। ভাই বোন কয়জন? ভাই বোন নাই।
তো বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছি। কোথায় করছো? দেশের বাড়িতেই করছি। তো তোমার ওয়াইফের সাথে একটু কথা বলতাম। তুমি বিয়ে করছো, নতুন হেল্পার, তোমার কিভাবে চলবে? 3,000 টাকা বেতন ধরবে এখানে হেল্পারিতে। 3,000 টাকা দিয়ে তো তোমার চলবে না, তুমি কিভাবে করবা? তোমার আমি অপারেটর বানাবো। ভালো কথা, আমি তো অপারেটরই হব। তো বলতিছে যে আসলে তুমি কি কখনো প্রেম করছো? তা আমি বলছি যে এগুলোর ভিতরে আমি যাইতে পারি না, আমার জীবনে অনেক কষ্ট। তো তোমার জীবনের কষ্ট আমি শুনতে চাই না, আমার জীবনে কোনো কষ্ট নেই। আমি বললাম আপনার কি ঘটনা? সে বললো যে আমি আমার বাবা মায়ের বড় মেয়ে, নাম আমারই, ক্লাস 8 লেখাপড়া করছি। 8 পাশ করার না কারণে বাবা আমাকে বকা দিছিল, সেই কারণে আজকে এখানে চলে আসি। বাবার উপর একটা জিদ হয়েছে, বাবার কাছে এই মুখ দেখাবো না, কেন বকাবকি করলো। আসার পরে এখন বলতেছে যে তুমি আমার সাথে প্রেম করবা? সেও একই প্রস্তাব, প্রেম করবো না। এখন ওর কাছে যে বলতেছি আমার বউ বাচ্চা আছে, তো সে বলতেছে যে প্রেম করলেই তো বিয়ে করতে হবে এমন কোনো কথা না। তুমি বউ বাচ্চা তুই এসে তোমার কিভাবে চলে? তুমি প্রেম করো, তুমি যা চাবা তাই দিব, তোমার অপারেটর বানাবো। তো ওর মোবাইল দিয়ে বিভিন্ন সময় গান শোনাচ্ছে। তো আমি বলতাম যে গানগুলো আমার না, এগুলো তোমার। তা তোমাকে আমি ভালোবাসি। তা আমি তো আপনাকে ভালোবাসি না, আপনাকে পছন্দই করি না। এক কথাই যে আমি বেতনটা পাইলে 1 মাসে আমি ফ্যাক্টরি ছেড়ে যাব কিভাবে, এই নিয়ত আমার। এখন আপনার প্ল্যান হচ্ছে যে এখান থেকে যেভাবেই হোক আমাকে চলে যেতে হবে। আর আমার যে ভাই ডাকতাম সে তো আমাকে আনবে না বলেছে, খারাপ হয়ে যাবে এই পথে নিয়ে গেলে। আমার শ্বশুর শাশুড়ি বলবে এরকম হয়ে গেল, আমার ছোট একটা বাচ্চা, ওয়াইফ, তারাও আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। আমি এটা করতে পারবো না, বেতনটা পাইলেই যাব। পরে বলতেছে তোমার যা লাগবে না, তোমার আমি অপারেটর বানাবো। এক পর্যায়ে আমি ওর দামই দিতেছি না, সুন্দর মেয়েটাকে। হ্যাঁ না, ওর জিদ বাড়তিছে আস্তে আস্তে। এক পর্যায়ে গেটে বাইর করে আর গুলো যেগুলো ছেলে পেলেকে স্যাক দিছে, বলছে যে আমি তোদের সাথে কথা বলবো, প্রেম করবো, সব করবো, ওই ছেলেটাকে একটু মাইর খাওয়াতে হবে। তো সেই ছেলেটা ফ্যাক্টরির বাইরে বের হলাম, লাঞ্চের টাইম। সর্বপ্রথম বুকের কলার ধরছে, ধরে যেই জায়গাতে আমার আঘাত ওই জায়গাতেই মারছে। 2-3টা মারার পরে ও দৌড়ে যাচ্ছে অভিনয় করার জন্য, যে ওকে মারছিস কেন, ওর কি অপরাধ? কয় তুমি কেডা? আরো বিভিন্ন লোকজন জমে গেল। পরে বলতেছে এটা কে? বললো আমার স্বামী। আমরা স্বামী স্ত্রী মিলে ঝগড়া লাগছি, আমরা যা করার আমরা সেটা করব। পরে সে আমাকে বাঁচালো, তার বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখান থেকে খাবো না, অনেক রাগারাগি, আমি তোমার তো পছন্দই করি না, তোমার সবচেয়ে বেশি ঘৃণা করি, এখন তুমি আমার মার করেছে। আমি তার কাছে জিজ্ঞেস করছি তুমি এটা কেন করলা? এই সময় আমি জানা ফেলাইছি যে টাকার কারণে এত কিছু করছে। তখন আমি আর তার কাছে দামই দিতেছি না। এখন ও যখন বেতন পাইলো দিয়ে দিল 500 টাকা। শারমিনকে 500 টাকা দিয়ে দিয়েছে, যে আমি হেরে গেছি। আর আমার বেতন হয়নি, আমি নতুন 15 দিন পরে হবে। 15 দিন তাহলে যত কিছুই করুক ওর সাথে আমার থাকতেই হবে। তো আচ্ছা তুমি আমাকে ভালোবাসো না? না। আচ্ছা আমি মরলে কি তুমি খুশি? হ্যাঁ মরলে খুশি। কিভাবে মরবো আমি? সাদার থেকে পড়ে লাভ দিয়ে মরে যাও। আমার একটাই কথা, তুমি আমার সব বিশ্বাস আমার উপর সবাই উঠে যাবে আমি যদি এই কাজ করি। আর ওয়াইফের ভাইয়ের কাছে যদি ধরা খেয়ে যায়, ও বাড়িতে কল করে অনেক কিছু বলে দিবে, আর আমাকে এটা রাখবে না। আর বাড়িতে অনেক সমস্যা, বাড়ি থেকে সবসময় চাপ আসতে, তুমি কাজ শিখো, তুমি কাজ শিখো। আর আমি কাজ শিখার জন্য আসছি সুয়েটার। এখানে বেতন পাইলেই পালাবো, বেতন পাইয়েই পলাইছি, কিন্তু ও আমার পিছনে ছাড়ে নাই। ও বলতিছে যে তুমি আমার একটা প্রমাণ দেখাবার চাইছিল যে সাদর থেকে পড়ে মরতে হবে। সাদর থেকে পড়ে মরতে হবে না, আমি একটা তোমার প্রমাণ দেখাবো। তো এতদিন অভিনয় করছি, এখন যদি আমার ওয়াইফের ভাইয়ের কাছে বলে দেয়, আমার তো পাঠাই দিবে। তারপরে বাড়িতে এতগুলো টাকা পাইতেছি, আমি কোনো টাকা পাইতে পারতেছি না, আমার খুব সমস্যা হবে। ওর সাথে আমি অভিনয় করে যাই। তখন আমি ওর সাথে অভিনয় করে ধরলাম যে তুমি এখানে আসো না, তুমি যেখানে ডাকবা আমি সেখানে যাবো। আমার তো মোবাইল নেই। আর শারমিনকে সিকিউরিটি হিসাবে রাখছে, যে কোথায় যায় না যায় তুই এখন দেখবি, ও যেন পালিয়ে না যায়। আচ্ছা, আপনি যে সোয়েটারে যে কাজটা নিলেন সেখানকার যে আগের গার্মেন্টস এর দূরত্ব কতটুকু ছিল? 3 মিনিট সময় লাগে। ওকে, পাশাপাশি, তার মানে এটা সম্ভব। 3 মিনিট সময় লাগে। এবং আমি যে সোয়েটার চাকরি নিলাম ও দেখতেছে যে ও এখানে চাকরি নিয়েছে। আর আমরা যে মেসে থাকতাম সেটা হলো দুতলা একটা মেস, ব্যাচেলর হিসেবে থাকতাম। তো আমি তাকে একটা জিনিসই অনুরোধ করছি, তুমি ওখানে যাবা না, গেলে আমি ধরা খেয়ে যাবো, আমার এখানে আর থাকা যাবে না, তোমার কোনোদিনও দেখতে পাবো না। এখন আমি বর্তমানে ওর সাথে অভিনয় করতেছি যে তুমি 5টায় ছুটি হলে গেটে আসবে, দেখা হবে, এখান থেকে কথা বলে চলে যাবা। আর আমার ওয়াইফের ভাই অনেক দূরত্ব, 10 মিনিট না হলে 7 মিনিট লাগে। জি, আমি 5টার ভিতরে ছুটি হলে ওর সাথে 5 মিনিট কথা বলে ওকে পাঠিয়ে দেবো, আর সাথে দেখা হবে না। আর আমাকে বলা হচ্ছে একটা মোবাইল কিনে দিই, তোমার সাথে প্রতিদিন এইভাবে দেখা করতে পারবো না, আমার ভালো লাগে না, আমার তোমাকে ছাড়া আমার কথা না বললে ভালো লাগে না, রাতের বেলা কথা বলবো। এক ধরনের রেফ্লেকশনে পড়ে গিয়েছে, বুঝলাম। কারণ পাত্তা না দিলে যেটা হয়, এই ধরনের যারা সুন্দর থাকেন বা যাদের অনেক বেশি কনফিডেন্স থাকে, তারা যদি কোনো ব্যাপারে খুব বেশি কনফিডেন্ট হয়ে আগানোর পরে যদি ঠিক রিজেক্ট হন, তাহলে চরম মাত্রায় আগ্রহ বেড়ে যায় এবং চরম মাত্রায় এক ধরনের জেদ চেপে যায়। ঠিক সেটাই হয়েছে মেয়েটার ক্ষেত্রে। তারপর কি হলো?
তারপরে মেয়েটা বলতেছে তোমার মোবাইল না লাগবে। তো আমি বলতেছি আমি সবে মাত্র কাজ শিখে একটা বেতন পাইছি, আমি মোবাইল নিলে এখন আমি ওয়াইফের ভাইয়ের কাছে কি জবাব দেবো? মোবাইলটা তুমি পাইছো কই? হয় চুরি করছো? তোমার স্বভাব তো এরকম ছিল না, আমাকে জিজ্ঞেস করবে। বলে আমি বলতেছি মোবাইলটা নিতে পারবো না, তুমি এইভাবে দেখা করবা। পরে কয় তোমার ওয়াইফকে দেখাবা কিভাবে? আমার ওয়াইফ যখন 10 মাস হয়েছে আমার ওয়াইফকে নিয়ে আসছি, এর ভিতরে আমি বেতন পাইতেছি, ওই সুদে টাকা দিতেছি, আর এগুলো ঘটনা জানতেছে না। কারণ আমার ওয়াইফকে আনছি কিভাবে আনলাম, শারমিন যেই বাসায় থাকে সেই বাসায় নিলাম। শারমিন যা যাতে বলতে পারে যে ও আসলে বিয়ে করছে, ওর একটা ছেলে আছে, তুই আর ওর পিছনে লাগিস না। এই সময় ওকে নিয়ে আসলাম এই কারণে যে ও যেন আমার কাছ থেকে এখন কেটে পড়ে। আচ্ছা, আমার ওয়াইফ প্রথমেই বলতেছে শারমিন এসে যে ভাইয়াকে আমি অনেকদিন আগে থেকে চিনি। আমার ওয়াইফ এখন রেগে গেছে, কিভাবে চিনে? আমরা একটা ই করতাম, না ভাইয়াকে অন্যভাবে চিনি। আমার ওয়াইফ এখন দ্বিতীয় দিনের ঘটনা, ঝাঁটা নিয়ে মারতে গেছে তাকে। ঝাঁটা দিয়ে মারতে গেলে শারমিনেরও জিদ বেড়ে গেছে। নতুন মানুষ এসে আমার ঝাঁটা নিয়ে মারতে গেছে। পরে এই কথাটা শিউলিকে জানালে শিউলি রাগের মাথায় ফুলতিছে, কালসাপ যেমন ফুটে এইরকম। আবার আমার মায়ের খাওয়াবে, কিন্তু মায়ের খাওয়াবার পারতিছে না। মানে ও সত্যি সত্যি একবারে দুর্বল হয়ে গেছে আমার কাছে। ছেলে ওর কাছে গেলাম যে এই যে আমার ছেলে আছে, আমার ওয়াইফ ওই বাসায়, পারলে যে তুমি একটু দেখে আসবা। তো আমার ওয়াইফ কেউ দেখে আসছে, কিন্তু পিছনে ছাড়তেছে না। কয় একটা প্রমাণ দেখাবো তোমার আমি কতটা ভালোবাসি। তখন সে আমার বাসায় নিয়ে গিয়ে প্রমাণ দেখাচ্ছে। ঘরের ভিতর ঢোকানোর পরে শরীরের সমস্ত পোশাক খুলছে। আমাকে বলা হলো যে আমার ছোটবেলায় বাপ মায়ে দেখেছিল, আর একমাত্র টয়লেটে বা বাথরুমে দেখে, আর কেউ দেখে নাই। তোমাকে দেখালাম, এটাই আমার প্রমাণ। আমার শরীরটা ঘেমে পানি পড়ে যাচ্ছে, আমি কিভাবে বাসায় থেকে এখান থেকে বের হব? অনেক কষ্ট করে সেখানে ফ্যান টান চালায় ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে বের হয়েছি। ও আগে বাসায় জামা কাপড় পরে বাইরে ছিল, আমি তারপরে অনেক পরে বেরিয়ে আসছি। আসার পরে আমরা শারমিনের বাসার থেকে আমরা বাসাটা চেঞ্জ করলাম। আপনি ওই মুহূর্তে কিছুই করেননি তার সাথে? আমার কিছু করার ইচ্ছে নেই। মানে সেই মুহূর্তে আমি ওকে মনে করতেছি যে আমি এতদিন যেটা করছি সেটা অভিনয়, আর তোমাকে আমার নিজের মায়ের কোন পেটের সন্তান বা আমার বোনের মতো দেখতেছি, তুমি এই কাজটা ঠিক করলা না। ওকে ওই মেসেজটা আমি এই মেসেজটা বারবার দিতেছি, আর ওর বুঝাইতেছি যে তুমি এখন কেটে পড়ো। কেটে পড়তেছে না, ওরে যে বারবার পাত্তা দিতেছি না, ওর জিদ বেড়ে যাচ্ছে। এখন আমাকে বলা হলো তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, প্রতিদিন আমার খবরটা নেবা, একবার একটা মোবাইল কিনো। এখন আমি একটা মোবাইল কিনলাম, আর সিমটা কিনে দিয়েছিল ওটা হারিয়ে ফেলছি কয়েকদিন পরে। আর ওর সাথে কথা বলবো না বলি যে আমার হারিয়ে গেছে, আসলে ইচ্ছা করে ফেলে দিছি আমি। পরে আমি একটা নিজস্ব সিম কিনলাম। তো সেই ফোনে ফোন দিত, আমি বলতাম তুমি অবশ্যই দিনের বেলা ফোন দেবা না, রাতের 12টার পরে দিবা, আর অফিসে লাঞ্চে 1টার টাইমে দিবা। তো সেই ছুটির ভিতর কথা বলতেছি, আর রাত 12টার পরে যেটা কথা বলি আমার ওয়াইফ মাঝে মাঝে দেখে ফেলে। তো আমি বলতেছি এটা রং নাম্বার। আমার ওয়াইফ এখনো জানে যে আমি কথা বলি, কিন্তু ওটা রং নাম্বার। আপনি কেন বলেন কথা? এখনো বলি। এখন এই পর্যন্ত আসতে আসতে আর পারতেছে না, এখন 2012তে চলে গেছে। ও মানে ফেল মারছে, মানে ফেল মেরে 2012তে চলে গেছে। তারপরে বললো যে আমাকে আমার কান্নার তোমার খুশি তো কে? তো বলতেছে আমার মামা তো ভাইয়ের সাথে আমার বিয়ে লাগছে। তা আমি এই জীবনে সবচেয়ে বেশি খুশি হলাম, কোনদিন হয়তো আমি খুশি ছিলাম না, আজকে খুশি হলাম যে আমার সামনে থেকে একটা সমস্যা দূর হয়ে যাচ্ছে। এতদিন চুপি চুপি কথা বলতে হয়। আচ্ছা, আপনি কি ওকে ভয় পেতেন যে কোনো মুহূর্তে আপনার একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন? এরকম ভয় পাইতাম সবসময়, এই জন্য আমি বারবার অভিনয় করে যাচ্ছি যে ওকে কোনো কারণে যদি আপনার উপরে কালিমা লেপে দেয়, কারণ মানুষ তো বিশ্বাস করবে না। মানুষ তো সাধারণত একটা মেয়েকেই বিশ্বাস করবে, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম যে ও আমাকে যে কোনো টাইমে বিপদে ফেলতে পারে, আর মেয়ে মানুষের কথা সবসময় শুনে। এমন একটা সুন্দর মেয়ে যার কাছে যে বলে, যদি বলে যে আমার এরকম একটা অঘটন ঘটাইছে, যে কেউ বিশ্বাস করবে। তো এইভাবে চলতে চলতে 2013তে 21শে ফেব্রুয়ারিতে 3 দিন পরে তোর বিয়ে। গায়ে হলুদের অনুষ্ঠানের দিন আমাকে ফোন করছে। আমি এখন আমার ওয়াইফের সামনেই কথা বলতেছি। কার সাথে কথা বলতেছি? তাই একসাথে চাকরি করতাম, ওর সাথে কথা বলতেছি। ওর বিয়ে আজকে, আমাকে দাওয়াত দিল। তো বললো যে আমার গায়ে হলুদের অনুষ্ঠানে খুব জাঁকজমক করে হচ্ছে, আর বাবাও আমাকে খুব ভালোবাসতেছে। এখন এতদিন পরে বাবার কাছে আসছি, আমি ছবি তুলতেছি, তোমারে দেখাবো, আমার জামাইয়ের ছবি দেখাবো, আমারটা দেখাবো। 3 দিন পরে চলে আসছে। আমি মনে করছিলাম যে ও জামাই টামাই নিয়ে আসছে। আমার ছেলেটাকে নিয়ে গেলাম, এখন আমার ছেলের বয়স 5 বছর। নিয়ে যা দূরের থেকে হাসতেছি আর কাঁদতেছে। এই জন্য কাঁদতেছে যে আসলে বিয়ে করে নাই, গায়ে হলুদের অনুষ্ঠানের পরের দিনে পালিয়ে আসছে। কাঁদতেছে। আমি যাওয়ার পরে বললাম তোমার জামাইকেও কাঁদতেছো কেন? কয় তোমার জন্যই কাঁদতেছি। কেন? তো বলতেছে মোবাইলটা দাও। তো আমার মোবাইলটা দেওয়ার পরে এই জীবনে যতগুলো কথা বলতাম তার সাথে সবগুলো রেকর্ড ছিল। ও মোবাইলটা নিয়ে জাস্ট একদম ফরম্যাট যাকে বলা হয়, মেমোরি খালি করে দেওয়ার পরে 2টা ছবি দিছে।
গায়ে হলুদের অনুষ্ঠান থেকে আসার পরে যে ছবিটা পাওয়া যায়, এই দুটা ছবি দিচ্ছে আমারে। ছবি দেওয়ার পরে বলতেছে আমি আসলেই বিয়ে করি নাই, তুমি যদি বিয়ে না করো আমি নষ্ট একটা পথে চলে যাব। আপনার ওয়াইফ আছে, ছেলে আছে, এইসব জানার পরেও এখন আমি বলতেছি তুমি এটা কি বললা? তো হ্যাঁ আমার এটাই কথা, তুমি যদি আমার বিয়ে না করো আমি নষ্ট হয়ে যাব, আর তুমি যদি মন চাও তোমার ওয়াইফকে গোপন রেখে আমাকে বিয়ে করতে পারো, আলাদা বাসায় থাকবো, তুমি শুধু আমার সাথে দেখা করবা, তুমি যদি মাসে মাসে 2000 টাকা চাও আমি তাও দেবো। আমি আমার শেষ কথা বলতেছি, এটা আমি পারবো না, তুমি যেটাই হও, তোমাকে অনেক বুঝাইছি। এবার আমি তার কাছে বলতেছি আমার জীবনের একটা গল্প আছে। এই কথা বললেই সে কানে লোক দেয়, কয় তোমার জীবনের কোনো গল্প আমি শুনতে চাই না। বারবার বলার চেষ্টা করতেছি, যায় না। এর মাঝে আমার ওয়াইফকে 3 মাসের জন্য বাড়িতে পাঠাইলাম যে ওকে একটু বোঝাবো আমি। আমার ওয়াইফ গেল, অনেকদিন ধরে বাড়িতে যায় না, তার আব্বা এসে নিয়ে গেল। আর এর ভিতরে আমার অনেকটা টাকা শোধ হয়েছে, তবে এখনো 12,000 টাকা আমার আছে, যা প্রতি মাসে 600 টাকা দিতে হয়। আর আমার ছেলের ডান চোখটাই দেখতে পায় না ছোটবেলার থেকে, প্রতি মাসে 5টা করে ড্রপ কিনতে হয়, 130 টাকা করে দাম, সেই টাকাটা দিতে হয়। আর এই সমিতির জন্য 12,000-এর 600 টাকা দিতে হয়, আর রুম ভাড়া আমার 1300 টাকা, এই টাকাগুলো দিতে হয়। আর কষ্ট করেই চলতেছি। আর এর ভিতরে আমার মা আমাকে জানাচ্ছে যে আমার এই জামাই আর আমাকে রাখতে চায় না এতদিন পরে, যে এবার আমি আর মানুষের বাড়িতে কাজকর্ম করে খেতে পাচ্ছি না, আমার এই জীবনে যা হয়েছে, যা ঘটে গেছে, তুমি এটা মেনে নিয়ে অন্তত আমাকে তোমার কাছে রাখো, সুখে হোক আর দুঃখে হোক। এই পয়েন্টে আমি কথা বলবো আপনার সাথে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি এই মেয়েটার তাহলে শেষ পর্যন্ত কি হলো শিউলির? এই মেয়েটা এখন বর্তমানে, আমি বলছি তুমি হ্যালো 8920 অনুষ্ঠান শোনো, এইখানে কিন্তু অনেক মেয়ে আসছে। আমি বর্ষা ইসলামের একটা গল্প শোনাইছিলাম তার, যে এই পর্যায়ে যায় কিন্তু ভালো হবে না, তুমি আমাকে না বিয়ে করে অন্য আর একটা অনেক ভালো ছেলে দেখে একটা বিয়ে করো, তোমার ভালো হবে। এ বোঝে না, এখন এই পথে সে চলে গেছে। মানে কি প্রস্টিটিউশন? হ্যাঁ, সে আমার জীবনের ঘটনা শুনে নাই কখনো, হয়তো কানে লোক দিত, কিন্তু এই নিয়মিত এই অনুষ্ঠান শুনে দেখে আমি এই নিয়মিত এই অনুষ্ঠানে আসার জন্য তখন থেকে চেষ্টা করতেছি। এই অনুষ্ঠান সে শুনে, এই অনুষ্ঠান সে শুনে, ও এই অনুষ্ঠান শুনে বলেই আপনি এই অনুষ্ঠানে আসতে চাইছি। তার মানে আপনার এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য হচ্ছে ওই মেয়েটাকে আপনার আমার লাইন থেকে, যেটা আপনি 4 বছরের পাননি শোনাতে। হ্যাঁ, লাইফ ইজ রিয়েলি রিয়েলি টেরিবল, এবং জীবন সত্যি সত্যি নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। আপনি আমাকে এখন বলেন, আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। আমি জানি আপনার কাছে রিকোয়েস্ট করতে হবে না, তারপরেও বলতে চাই, আপনার মা ভুল করেছে এবং আপনার মা সন্তানের প্রতি যে দায়িত্বটা পালন করার কথা ছিল দায়িত্ব পালন করেনি। তারপরও মার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? মার ব্যাপারে আমার সিদ্ধান্ত, যেহেতু এখন সে বয়স হয়েছে অনেকটাই, আমার কাছে ছবি আছে মোবাইলে, আমি তাকে ফেলে দিতে পারবো না, আমার যতই কষ্টই হোক আমি তাকে দেখবো। আপনার স্ত্রী যদি সেটা মানতে না পারে? আমার স্ত্রী মেনে নিয়েছে। মেনে নিয়েছে? হ্যাঁ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই যে আমি এখন বর্তমানে একটা সোয়েটারে জব করতেছি, এখান থেকে এই টাকা পয়সাগুলো যদি শোধ হয়ে যায়, আমি দেশের বাড়িতে যে কার বাড়িতে থাকবো আমি ঠিক এখন বলতে পারতেছি না। তো আমার আশা আছে যে আমি যতদিন পারবো এখানে থাকবো, এই টাকা পয়সাগুলো শোধ করার পরে কিছু টাকা যদি হয় তারপরে আমি বাড়ি যাবো, তার আগে যেতে পারবো না। আর এখানে আমি ভালো আছি। এবার আপনি টাকাগুলো কার কাছে জমাচ্ছেন? এখানে আমার কোনো টাকা পয়সা জমা হয় না এখন কোন অ্যাকাউন্টে, আমার কোনো এখনো দেনাই আছে 12,000 টাকা। এই 12,000 টাকাই আপনার কাছে অনেক বড় টাকা? অনেক বড়, এবং বাড়িঘর কিছুই নেই। বাড়িঘর কিচ্ছু নাই? না। ওকে, আরেকটা ব্যাপার একটু বলেন তো, শিউলির ব্যাপারটা। এই শিউলি মেয়েটার সাথে কি আপনার এখন আর যোগাযোগ হয়? কালকে আমি তাকে ফোন দিয়েছিলাম, আমি এই অনুষ্ঠানে আসবো, তার বোনের সাথে 10 মিনিট কথা হয়েছে, তার বোন সব রেকর্ড করছে। আমি তার ফোন দিছি জীবনের প্রথম কালকে, আমি বলতেছি তুমি এখন কোথায়? আমি যে কল দিলাম তুমি 2 মিনিটের মতো ফাঁকা চলে গেল, কথা বললা না কেন? কয় এখন 2 মিনিট বলবো, বলো কি হয়েছে? আমি বললাম তুমি এখন কোথায়? কয় আমি এখন বাসাতে। তুমি এখন কি করতেছ? কয় আমার 2টা ঘোড়া আছে, আমি ঘোড়ার ঘাস কাটতেছি। কয়ে রেখে দিছে, এখন বর্তমানে ফোন বন্ধ। ওকে, ফোন নাম্বারটা আমাদের কাছে আছে, আমরাও চেষ্টা করে দেখবো, যদি আমরা পাই তাহলে তার সাথে যোগাযোগ করব। ওকে প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা এনামুলের আত্মীয় স্বজনের সঙ্গে এনামুলের ব্যাপারে জানার চেষ্টা করব, এবং এই পার্টি ডিল করছে শাকিল। শাকিল, আমি এখনো বাড়িতে মানুষের কাজ করি, একটা সংসার আছে, তাও ওই মানুষ অভাবী, ও কাজ করাই লাগে। এনামুলের মা রেজিয়া বেগম এইভাবেই তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার কথা বলছিলেন। সুখ এই একটি বস্তু তার জীবনে কখনো ধরা দেয়নি। একাধিক বিয়ে তিনি করেছিলেন, কিন্তু সুখ কি তিনি পেয়েছেন? এনামুলের বাবা সম্পর্কে তিনি যা বললেন, ওর বাবা খুব
অসহায় মানুষ, কাজ করে পেটের ভাত দিতে পারে না। আপনি ভাত দিতে পারবেন না, তাহলে আমি তোর কয়েকদিন মাইকে রাখতাম, তুমি কাজ করেন তাহলে আমাকে মাইকে কাজ করা লাগবে কেন? এই ভিত্তিক ওই খাল কাটালে আমার তালাক দিচ্ছে। নিজের সাবেক স্বামীর বর্তমান খবর সম্পর্কে কোনো তথ্য তার জানা নেই। এনামুলের জীবনটা তো আপনি চেষ্টা করলে অন্যরকমও হতে পারত। এ কথার জবাবে তার উত্তর, চেষ্টা করছি বাবা, ব্যাকে ভর্তি করে দিচ্ছু, দিয়ে ওই ভাত পাই না, কাপড় পাই না, ওই জন্য খাওয়ালে ওই কাজ করেছে মানুষের বাড়ি বাড়ি, আমিও করেছি, খাওয়ালেও করেছি। আর বর্তমানে এনামুলের জন্য তার চাওয়া, ওই তো চলে না তো, বউ করেছে, সাল করেছে, সংসার আগে আমি এখন কি করবো? আর বেটারও চলিচ্ছে না, আমারও চলিচ্ছে না। যা ভালো করলে ভালো হয়, আমার খাওয়ালটার দিকে না টাকা দিতে 10 ভাইয়ে, যা করলে ভালো হয় তাই করে দেন বাবা। অনেক খোঁজাখুঁজির পরও আমরা পাইনি এনামুলের বাবাকে। তৃতীয় বিয়ে করে তিনি আজ রয়েছেন অনেক দূরে। ভালো একজন অভিভাবকের অভাবেই এনামুল আজ কষ্টে দিনাতিপাত করছে। তবে স্বজন হিসেবে বর্তমানে যার সাথে যোগাযোগ হয় তিনি এনামুলের মামা সাবুর সর্দার। নিজের বোন ও জামাতা সম্পর্কে তার অভিমত, আমার বোনের যখন পহেলা বিয়ে হয়েছিল তখন আমরা খুবই ছোট, তখন আমাদের 900 টাকা যৌতুক, ওই টাকা নেতা চলে আর বোনকে তালাক যায়। তারপরে ওখান থেকে আবার এই এনামুলের বাবা ওনার সাথে বিয়ে হয়, তারা খুব গরিব মানুষ, আমার বোন মানুষের বাড়ি কাজ করে খায় তখন থেকে। তারপরে আমার বোনকে তালাক যায়, তখন এনামুল খুবই ছোট্ট, দুলা ভাই আবার আরেকটা বিয়ে করে। আমরা আমাদের বাড়িতে ভালোই লাগে, কিন্তু ঢাকা যায় এই মেয়ের সাথে একটা লাইন বাঁধে এইভাবে বিয়ে করতে করে আমার বোনকে হয়তো তালাক দিয়ে দিচ্ছে আর কি। আর বোনের কোনো আমরা পুষ পাই না, কিন্তু হয়তো যেখান থেকে আমার বোনে কিনে আসা লাগতো আমরা শাশুড়ি ছিলাম, শাশুড়ি বয়ে ঝগড়াঝাটি এই সেই এরকম ভিত্তিকে আর কি আমার বোনের ছাড়াছাড়ি। দেনার দায়ে আবদ্ধ, অভাবী ও সম্পদহীন এনামুলের কষ্ট লাঘবে তিনি তার পাশে দাঁড়াতে চান। আমি বলছি তাহলে ওখান থেকে 4 শতক জমি দেবে আমার মতে, যদি ভাইয়েরা না দেয় আমার অংশের আমি 4 শতক জমি ওখানে দিব। ভবিষ্যৎ জীবন কিছু আয়োজন করে যদি দেশে আসে কাজকর্ম করে খায়, তাহলে যদি আমাকে বলে যে মামা একটু আপনি কোন জায়গা ঠিক করে দিতে পারেন, তাহলে আমি কিছু করে দিতে পারি। এত খেতাম দেব না, 2-4 শতক জমি করে দিয়ে হয়তো থাকার জায়গা করে দিতে পারি। এত কষ্টের মধ্যে আরেক জ্বালা যোগ হয়েছে এনামুলের জীবনে, আর তা হলো শিউলি নামে একটি মেয়ের একপাক্ষিক প্রেম। শিউলির সাথে কথা বলা সম্ভব হয়নি। শিউলির দেয়া কষ্ট এনামুলের সংসারে অশান্তি তৈরি না করলেও কষ্টেই জীবন কাটাচ্ছেন এনামুলের স্ত্রী শাহানা। বিয়ের আগে কিছু হয়েছে আমি জানি না, আমি বিয়ে থেকে দেখেছি আমার অনেক কষ্ট, কাজ কাম করতে পারে না, তা আমি অনেক কান্দাকাটি করতেছি, আমরা আমার কপালে এত কষ্ট দিলেন। স্বামী এনামুলের আচরণ নিয়ে তিনি বললেন, না আমার সাথে খারাপ ব্যবহার এটা করে না, আমি কোনো বুঝতে পারিনি যে আমার সাথে খারাপ ব্যবহার করা। এনামুলের আচরণ ভালো, তবে ভালো নয় একমাত্র সন্তানের অবস্থা। একটা আমার বাচ্চারও চোখের সমস্যা, আমার পুলারের এখন বর্তমানে একটা পায়ের জুতা ছিঁড়ে গেছে, আমি দিতে না পারে বাড়ি আমার পুলার একটা জুতা আমি নিয়ে আমি এখনো বাচ্চার পায়ে আমার ওই জুতাটাই আছে, আমার পায়েও একটা বাড়ি এলার জুতা ছিঁড়ে সেলাই করে পায়ের দেখাবো। স্বামীকে হ্যালো 8920 পাঠিয়ে শাহানা স্বপ্ন দেখে তাদের নিত্যদিনের কষ্ট একটু হলেও লাঘব হবে। 12,000 টাকা ঋণ আছে, আমি প্রতি মাস 6 টাকা করে সুদে দিই, সে ওষুধ না গিয়ে ভালো মন্দ ফুলাকে খাওয়াবো, সেটা আমি খাওয়া পাইনি। আমার জামাই এই জায়গাতে গেছে, যে আমি অনেক খুশি, যে টাকা দেয় আমার জীবনটা খুশি হয়, যদি আমার ফুলের কষ্ট যদি জীবনে হয় তাহলে আমি ওই জায়গায় যাই। বলে আমার জামাই গেছে, যে ওই জায়গায় তারা দেখি যে আমার দুঃখ যদি মানুষের যদি শুনে, সেটা যদি আমার দুঃখ যদি মানুষের জীবনে হয় তাহলে আমরা অনেক খুশি হয়। আপনারা অনেক অনেক ধন্যবাদ জানাই। এনামুলের জীবনের গল্প শুনে টিম হ্যালো 8920 বাফিন। জীবনের সাথে যুদ্ধ করে সারা জীবন সৎ থাকতে অঙ্গীকারাবদ্ধ এই মানুষটি ভবিষ্যতে যেন ভালো থাকতে পারে সেই কামনাই আমরা করি। ওকে, কোন মানুষ যদি আপনাকে হেল্প করতে চায় আপনি নেবেন? আমাকে যদি কেউ ভালোবেসে, আমার জীবনে এত কষ্ট করছি, এই কথা শোনার পরে যদি কেউ আমাকে হেল্প করতে চায়, আমি সেটা ভালোবাসতেছে এমন একটা হাত বাড়াইতেছে আমার দিকে, এ মনে করে আমি নিতে পারবো। প্রিয় শ্রোতা, ওর নাম এনামুল এবং ওর জীবনের গল্প হচ্ছে এটা। আমি কোনো কমেন্টসই করতে চাই না শেষে, কারণ আমি স্পিচলেস। এবং আমি ওই যে বারবারই বললাম না যে আজকের গল্প থেকে আপনি কি শিখবেন, আজকের গল্প থেকে আপনার শেখার জায়গাটা আপনি এতক্ষণে নির্ধারণ করে ফেলেছেন, আমার নতুন করে বলার কিছুই নেই। আমি শুধু বলতে চাই এটা, এই ছেলেটা জন্মের পর থেকে এখন পর্যন্ত যতটা প্রতিবন্ধকতা পার করেছে, প্রকৃতি তাকে যতটা কষ্ট দিয়েছে, সমাজ তাকে যতটা কষ্ট দিয়েছে, চারপাশের মানুষ তাকে যতটা কষ্ট দিয়েছে, সেই কষ্টের মধ্যে তার অন্যদিকে যাওয়ার সুযোগ ছিল। ঘরে যে স্ত্রী, ও বলেছে ময়লা মানে গায়ের রং কালো, ওর সুযোগ ছিল চমৎকার সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ার। ওর দারিদ্র ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, ওর হাতে সুযোগ ছিল, ও মাস শেষে টাকা রোজগার করে 300 টাকা, কিন্তু ওর সুযোগ ছিল
প্রতি রাতে 1000 করে টাকা রোজগার করার। ওর সুযোগ ছিল, হাতে রিভলভার থেকে শুরু করে বাড়ি গাড়ি সবকিছু সুযোগ ছিল, কিন্তু ও ওর এথিক্সের কাছে নিজেকে বিসর্জন দেয়নি। ওর চারপাশে এত বেশি দারিদ্র, কিন্তু ওর ভেতরে মহান সৃষ্টিকর্তা এত মূল্যবান একটা সম্পদ দিয়ে দিয়েছে, যে মূল্যবান সম্পদ আমি আপনি আমাদের মধ্যে যদি থাকতো তাহলে দেশ সমাজ রাষ্ট্র সবকিছুই অন্যরকম হতো। সেটা হচ্ছে ওর সততা, ওর অনেস্টি, ওর ভেতরের মনুষ্যত্ব বোধ, ওর হিউম্যানিটি। ওর হিউম্যানিটির জয় হোক। ও যতটুকু বলেছে ততটুকুকে যদি যারা বিশ্বাস করেন তাদের প্রেক্ষাপট থেকে এটাই বলবার আছে যে ও বেঁচে থাকুক, ও সুন্দর করে বেঁচে থাকুক, যত দারিদ্রই ওর কাছে আসুক না কেন, ও শেষ পর্যন্ত যেন ওর মনুষ্যত্ব নিয়েই ও ওর মনুষ্য জীবনটা শেষ করতে পারে। ওর জন্য অনেক শুভকামনা থাকবে। ওর জীবনের গল্প এখানেই শেষ হচ্ছে।